আজ আপনি শুনবেন আনন্দ বাগচির রহস্য উপন্যাস অদৃশ্য মৃত্যুর ছক, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। লেখক পুত্র শ্রী সুনন্দ বাগচিকে জানাই আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। শুরু হচ্ছে আনন্দ বাগচির রহস্য উপন্যাস অদৃশ্য মৃত্যুর ছক, দ্বিতীয় পর্ব। গত সপ্তাহে আপনি শুনেছেন অতনুর সঙ্গে পার্ক স্ট্রিটে হঠাৎই এক বিকেলে দেখা হয়ে যায় তার স্কুল জীবনের বন্ধু শচী দুলালের। সেই আনন্দে দুজনে একটি বারে যায় মদ্যপান করতে। সেখানে শচী জানায় মাস তিনেক আগে নৈহাটি স্টেশনে অতনু নাকি তাকে দেখেও এড়িয়ে চলে যায়। শুনে অতনু খুবই অবাক হয় এবং জানায় গত 6 মাসে সে কলকাতার বাইরে কোথাও যায়নি। তারপর সব ব্ল্যাকআউট। অতনুর আর কিচ্ছু মনে নেই। যখন নেশা কাটে তখন সে নিজের বাড়ির বিছানায়। একটা ফোনের আওয়াজে তার ঘুম ভেঙেছে। ফোনের ওপার থেকে এক অচেনা ভদ্রলোক জানান তিনি অতনুর অতীত সম্বন্ধে কিছু জানেন, যার ওপর অতনুর ভাগ্য এবং ভবিষ্যৎ নির্ভর করছে। যদি অতনু তা জানতে চায় তাহলে যেন দক্ষিণ কলকাতায় ঝাউতলার ঝিল রোডে শেষ নমস্কার নামক বাড়িতে আগামীকাল বেলা 11টার মধ্যে চলে আসে। কথায় কথায় অতনু জানতে পারে ভদ্রলোকের নাম রঞ্জু প্রসাদ। এই সময় অতনু আবিষ্কার করে তার ঘরের কাগজপত্র সমস্ত কিছু লণ্ডভণ্ড। ফাঁকা বাড়িতে কেউ বা কারা যেন এসে কিছু খুঁজেছে। এক সময় অতনু ছিল মেডিকেলের ছাত্র। ফার্স্ট ইয়ারের এক ছাত্রীকে এক দুশ্চরিত্র প্রফেসরের হাত থেকে বাঁচাতে মারামারির ঝামেলায় জড়িয়ে পড়ে। যথারীতি পুলিশ কেস হয় এবং অতনু কলকাতা থেকে ফেরার হয়ে যায়। পরবর্তীতে বম্বেতে বহু কাজ করে ফটোগ্রাফির কাজ শিখে 15-16 বছর পর আবার ফিরে আসে কলকাতায়। এখন সে বিভিন্ন প্রাচীন রাজবংশের পুরনো শিল্পকর্ম নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সচিত্র লেখালেখি করে। নামডাকও হয়েছে বেশ। পরদিন ঝিল রোডে একটা পথ দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে যায় অতনু। শেষ নমস্কারে পৌঁছে একটা ছুরিবিদ্ধ লাশ আবিষ্কার করে। মৃত ব্যক্তির চেহারা অবিকল অতনুর মতো। সেখান থেকে কোনো রকমে পুলিশের নজর এড়িয়ে বেরিয়ে আসে সে। ঠিক এই সময় শচী এসে উপস্থিত হয়েছিল অতনুর বাড়িতে এবং টেলিফোনে এক অজানা মহিলা কণ্ঠের আওয়াজ শুনে একটু ঘাবড়ে গিয়েছিল শচী। মহিলা কণ্ঠ অতনুকে খুঁজছিল, কিন্তু অতনু নেই শুনে ফোন কেটে দেয়। দুপুরে অতনু বাড়ি ফিরে আবিষ্কার করে তার লেখা গল্পের পাণ্ডুলিপির প্রায় 30খানা পৃষ্ঠা গায়েব, যেখানে বিভিন্ন পুরনো রাজবংশের শিল্পকর্ম নিয়ে বেশ ডিটেলে কিছু নোট ছিল। বাড়ির কাজের লোক সুবলদার কাছে শচী আসার কথা শুনে বিকেলে শচীর সাথে দেখা করতে যায় অতনু। শচীর বাড়িতে পৌঁছে আবিষ্কার করে দুজন লোক তাকে ফলো করছে। শচীকে সারা দিনের সমস্ত ঘটনা খুলে জানায় অতনু এবং আরও জানায় যে টেলিফোনের ওই মহিলা তার অচেনা। ফিরে আসার আগে শচী বহ্নি দেবী নামে এক চিত্রতারকার কথা বলে। শচীর বাবা ছিলেন বহ্নি দেবীর গুরু। এই বহ্নি দেবী শচীকে একটা সোনার নটরাজের মূর্তি উপহার দিয়েছিলেন। মূর্তিটা দেখেই অতনু চিনতে পারে। একটা পুরনো পুঁথিতে সেটা দেখেছিল সে। পুঁথির নাম রত্নগুপ্তি বিচিত্রম। কোনো এক রাজবংশের কুলদেবতার মূর্তি এটা। ছবি তোলার জন্য একটা কাঠের বাক্সে মূর্তিটা নিয়ে অতনু খুব সাবধানে বেরিয়ে আসে শচীর বাড়ি থেকে। আর শচী একটু দূরত্ব বজায় রেখে নজর রাখে কেউ অতনুকে আবার ফলো করছে কিনা। তারপর বাড়ির বাইরে পা দিতেই ঠান্ডাটা টের পেলাম। গঙ্গার দিক থেকে কনকনে শীতের হাওয়া বইতে শুরু করেছে ইতিমধ্যেই। এই সন্ধে রাতেই দোকানপাট সব বন্ধ হয়ে গেছে এ পাড়ায়।
টিভি সিনেমার কল্যাণে গলির ফাঁকা জায়গায় কোথাও কোথাও আলো আঁধারি। বড় রাস্তার মুখে এসে দাঁড়ালাম। সন্দেহজনক কাউকে চোখে পড়ল না। একটা পান দোকানে আয়না দেখে এগিয়ে গেলাম সিগারেট কিনতে। আয়নার ভেতর দিয়ে পেছনের রাস্তার যতটা দেখা যায় দেখলাম। সচিকে দেখতে পেলাম না, তবে সচি আছে অনেকটা পেছনে, কোথাও গা ঢাকা দিয়ে হলেও নিশ্চয়ই আছে। ট্যাক্সির সন্ধানে গেলাম, কিন্তু রাস্তা পুরো ফাঁকা। হাওড়া স্টেশন ফেরত একটা বাস আসছিল, খুব ভিড়, ফুটবোর্ডেও গাদাগাদি। দাঁড়ালো না। একটা অটোরিকশা স্ট্যান্ডে এসে মুখ ঘুরিয়ে দাঁড়ালো। ইশারা করে ডাকলাম, এলো না। বোধহয় লাইনের প্যাসেঞ্জার হলে তবেই ছাড়বে। অগত্যা আমি এগিয়ে গেলাম। চালক নেই। জরুরি প্রয়োজন সারতে বোধহয় দ্রুত কোথাও অন্তর্ধান হয়েছে। গাড়ির ভেতরে আলোয়ান মুড়ি দিয়ে এক বৃদ্ধ প্যাসেঞ্জার বসে আছে। আপনি কি একা? কেন বলুন তো? আরো লোক না হলে ছাড়বে না বলছে। ওই যে ভুঁইফোড়ের মতোই মস্তান টাইপের একটা ছোকরা হাতে চায়ের ভাঁড় আর আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট নিয়ে আচমকা সামনে এসে দাঁড়ালো। এই যে দাদু, নেমে আসেন তো, নেমে আসেন, আমি গাড়ি গ্যারেজ করে দেবো, ঢের হয়েছে। কই কি হলো, ঘুমিয়ে পড়লেন নাকি? আপনার গ্যারেজ কোন দিকে? বাগবাজারে, গিরিশ ঘোষের বাড়ির কাছে স্যার। আমিও ওদিকেই যাব, আর একটু এগিয়ে। চলুন, যা ভাড়া লাগে দিয়ে দেবো। দেখলে তো বাবা, ব্যাপারটা দেখলে? এতক্ষণ বসিয়ে রেখে শেষে বলে কি না যাবে না। রুগী মানুষ, কি বাতাস ছেড়েছে বাপ, তার উপরই রাতকানা মানুষ। আপনি যাবেন কোথায়? ওখানে নামিয়ে দিও বাবা, ওটুকুন পথ আমি চলে যাবো খন। কলকাতার তামাম রাস্তা যে এত বেহাল, সে কেবল অটোতে চাপলেই বোঝা যায়। অজস্র গর্ত, গাড্ডা, রাস্তা বোঝানো ঢিপি, আবর্জনা। ঠান্ডা হাওয়ার ঝাপটা বাঁচাতে লোকটা একেবারে গায়ের কাছে সেঁটে বসেছে। আলো আঁধারিতে ভালো করে দেখা যাচ্ছিল না। র্যাপারের মোড়কের ভেতর থেকে শুধু ঝুপড়ি, গোঁফ আর নাকের ডগা আর কালশিটে পড়া চশমার আধখানা দেখতে পাচ্ছিলাম। একটা দুর্গন্ধ যেন নাকে এসে লাগছিল। কেতরে যাওয়া গাড়ির ঝাঁকুনিতে টাল খেয়ে বারবার গায়ের উপর ঢলে পড়ছিল। গোড়াতেই ভুলটা হয়েছে। গাড়ির সামনে ড্রাইভারের পাশের সিটটাতে বসা উচিত ছিল। মন্দের ভালো, এই অস্বস্তি বেশিক্ষণ ভোগ করতে হবে না। গলির সামনে গাড়ি থামিয়ে নেমে পড়লাম। ভাড়া চুকিয়ে এগিয়ে চললাম। গাড়িটা সেখানেই দাঁড়িয়ে থাকলো বেশ কিছুক্ষণ। অটো চালক তার যন্ত্রপাতি নিয়ে কিসব খুটখাট করলো। তারপর গাড়ি ঘুরিয়ে নিয়ে যখন ফিরে গেল, তখন আর সেই রাতকানা প্যাসেঞ্জারটাকে দেখতে পেলাম না। বাবা, বাঁচালে। দেখো কি নিয়ে এসে বসে আছেন। এখন আবার কে এলো? আস্তে আস্তে, শুনতে পাবে যে। সে কি এখন? অনেকক্ষণ। কে বলবে তো? আগের কথা পরে, পরের কথা আগে, এই হচ্ছে তোমার দোষ, জানো তো। আর কে? সেই মেয়ে মানুষটা নিঘাত। আমার শরীরে আর কিচ্ছু নাই। প্রশ্নের পর প্রশ্ন করে একেবারে ঝাঁঝরা করে দিয়েছে। মেয়ে? সুবলদা মনে হয় ঠিকই আন্দাজ করেছে। নিশ্চয়ই টেলিফোনের ওই মেয়েটা। কিন্তু ওরকম একটা ফিশি ক্যারেক্টার একেবারে হুট করে বাড়িতে চলে এলো। একটু শব্দ না করে পর্দা সরিয়ে ভেতরে উঁকি মারলাম। সেন্টার টেবিলের ওপর ঝুঁকে চায়ের কাপে চুমুক দিচ্ছে। মুখটা দেখতে পেলাম না। এক মাথা ঘন কোঁকড়া চুলের তলায় সুডোল গ্রীবা আর অর্ধেক পিঠ খোলা ব্লাউজের দাক্ষিণ্যে মসৃণ টান টান মাজা ফর্সার রংটা প্রথমেই নজর কেড়ে নেয়। সঠিক বয়স আন্দাজ করা শক্ত, তবে তরুণী এবং যুবতী তাতে সন্দেহ থাকে না। নমস্কার, আমি অতনু মজুমদার। চমকে ওঠার কোনো লক্ষণই দেখা গেল না, যেন জানাই ছিল এবং অপেক্ষাই করছিল। হাতে চায়ের কাপ নিয়ে ধীরে ধীরে ফিরে তাকালো।
1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, একেবারে নিষ্পন্দ। আমাকে যেন আপাদমস্তক জরিপ করছে। অচেনা মুখ, বয়স 30-এর ওপর নিচে কোথাও একটা হবে, ঠিক ধরা যায় না। ঝলমলের উপসী মোটেই নয়, কিন্তু সব জড়িয়ে চেহারায় একটা টান আছে। আর 5 মিনিট দেখতাম। হ্যাঁ, একটু দেরি হলো। আমি রানু। রানু? কেউ ভোলে না, আবার কেউ ভোলে। মানে আমি ভুলিনি, দেখার সঙ্গে সঙ্গেই চিনেছি। কিন্তু যাগে, চলি এবার। না 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 না, দাঁড়ান, এভাবে তো যাওয়া চলবে না। কোথাও একটা ভুল হচ্ছে নিশ্চয়ই, সেটা ভেঙে ফেলা দরকার। ভুল? আচ্ছা ঠিক আছে, কিন্তু ওই দুপুরের টেলিফোনটা তো ভুল নয়। ওটা কে করেছিল? আমি। তবে? কি তবে? কিছুই না, জাস্ট ডাহা মিথ্যে কথা। ওরকম একটুকুরো জলো নাটক করে কি লাভ হলো? যদি বলি মজা করছিলাম, বিশ্বাস হবে না তো। না, মজা করিনি। কিছু ব্যাপার থাকে জানিয়ে মজা করা একদম চলে না। তবে যদি নাটকই হয়, বলতে বাধ্য হচ্ছি, তার দরকার ছিল। কেন? বারে, আসার আগে শিওর হতে হবে না? এক নামে তো 2জন মানুষও থাকতে পারে। আর এক চেহারার 2টো মানুষ? তাও হয়, এক চেহারার মধ্যেও হয়। তাই তো দেখলাম। এক অতনু মজুমদারের ভেতর আর এক অতনু মজুমদার, তাই না? ঠিক তাই। ভুলেই গিয়েছিলাম কাল কিংবা পরশু না, একটা গোটা যুগ চলে গেছে ইতিমধ্যে। আঁচলে গেরো দিয়ে কি আর সময়কে বেঁধে রাখা যায়? সেই কলেজ হাসপাতালের দিনগুলো তো কবেই চুকে বুকে গেছে। আমার পৃথিবী যেন দুলে উঠল। নিজের অজান্তেই ওর হাতটা চেপে ধরলাম। সুপর্ণা মিত্র? যাক, চেনা গেল শেষ পর্যন্ত। হ্যাঁ, তা গেল, তবে অনেক কষ্টে। হাতটা ছাড়িয়ে নিল সুপর্ণা। কেন? অনেক কষ্টে কেন? রানু তো আমার ডাক নাম। সেটা অবশ্যই আমার জানা ছিল না। জানি, আর জানি বলেই ভালো নামটা চেপে গিয়েছিলাম। তা ভালোই করেছিলে, তবে নামে আর কি আসে যায়। আসলে সেই চেহারাটাই এখনো মনের মধ্যে গেঁথে আছে। সেই বয়স, সেই সালোয়ার কামিজ, সেই ফুটন্ত ছিপছিপে গড়ন, 2 লম্বা বেনি যেন পিঠের ওপর থেকে 2 চাবুক পড়ছে। ওরে বাবা, এতে এত হাসির কি আছে? আমাকে নিয়ে এই প্রথম কবিতা শুনলাম কি না? আমার হাতে সিরিঞ্জ দেখলে এখন অনেক লোকের মুখ শুকিয়ে যায়। হঠাৎ একসাথে আমাদের চোখাচোখি হলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। ও চোখের পাতা পলকের জন্য একবার কাঁপল কি? ওরে বাবা, আর না, এবার কিন্তু যেতেই হবে। ইস, কতটা রাত হয়ে গেল। সুবলদা, এই যে গো। বলছি যে এই ভদ্রমহিলাকে বড় রাস্তার বাসে একটু চাপিয়ে দিয়ে এসো তো। বাবা, বাসে কে যাবে? তবে গাড়ি এনেছো নাকি সঙ্গে? না না, হেঁটেই যাব। আমার সঙ্গে কাউকে যেতে হবে না। 5 মিনিটেরও তো রাস্তা না। সে কি, কোথায়? এই পাড়ার ভেতরেই কোথাও। এত কাছ থেকে ফোন করছিলাম, শুনলেও লোক হাসবে। তাহলে ঠিকই আছে। যে জন্য এসেছিলাম, অনেক দিন ধরে বয়ে বেড়ানো একটা জিনিস রেখে গেলাম। কি জিনিস? জিনিস না বলে কৃতজ্ঞতাই বলতাম, কিন্তু বড্ড বেশি কেতাবি শোনাতো। নেশা ফুরোনো জব্দ মানুষের মতো আরও কিছুক্ষণ চাইছিলাম সুপর্ণাকে, অনেকক্ষণ কাছে ধরে রাখতে চাইছিলাম। আমার তো কথা এখনো ফুরোয়নি, ফুরোনো দূরে থাক, শুরুই হয়নি, অথচ এরই মধ্যে বিদায়। রাতের খাওয়া মিটিয়ে নিজের ঘরের জানালা দরজা বন্ধ করে দিলাম। খাটের কিনারে টেবিল ল্যাম্পটা জ্বেলে বড় আলোটা নিভিয়ে দিলাম। অনেকটা সময় সুপর্ণা এলোমেলো করে দিয়ে গেছে। আর না, নিজের অতীত নিয়ে এখন মাথা ঘামাবার সময় নেই। লুকোনো জায়গা থেকে প্লাস্টিকের ব্যাগটা বের করে বিছানায় বসলাম। সময় নিয়ে ধীরে সুস্থে মূর্তিটাকে আর একবার ভালো করে দেখে নেওয়া দরকার। ছবি তোলার ব্যাপারটা পরে হলেও চলবে, হাতে এখনো অনেক সময়। থলে থেকে কার্ডবোর্ডের বাক্সটা টেনে বের করতেই তার সঙ্গে এক টুকরো কাগজ বেরিয়ে এলো। সোচের ব্যাগের ভেতরে এইরকম দরকারি কাগজ নিশ্চয়ই ওভাবে থাকবে না। বাজারে চিরকুট কিংবা দোকানের ক্যাশ মেমো যেমন লাগবে না জেনেও হেলাফেলা করেও আমরা শেষ পর্যন্ত ফেলি না, সেই রকমই কাগজ।
ট্রামবাসের টিকিটও পকেট থেকে ফেলে দেওয়ার আগে একবার চোখ বুলিয়ে দেখা স্বভাব। সেই অভ্যেসেই লম্বালম্বি ভাঁজ করা কাগজের টুকরোটা আলোর তলায় খুলে ধরলাম। সাদা কাগজে তাড়াহুড়ো করে একছত্র লেখা, অবশ্য ছত্র না বলে ছত্রভঙ্গ লেখা বলাই ভালো। ডট পেনে লেখা ভাঙাচোরা একটা লাইন, আরও একটু হুঁশিয়ার কিন্তু। সেটা মহা ফিচেল। ও বেটা ভেবেছে খুব মজা হবে, মূর্তিটা বের করতে গিয়ে আমি চমকে উঠব। না, শচী তো সেই টাইপের ছেলে নয়। অন্তত আমার সঙ্গে ও কখনো ওই মজা মস্করা করতে যাবে না। তবে কি মূর্তিটা হাতছাড়া করে ও পুরো ভরসা করতে পারেনি, তাই সতর্ক থাকতে বলেছে? তাও মনে হচ্ছে না। ও বলেছিল দৈবাত খোয়া গেলেও ওর ক্ষোভের কোনো কারণ থাকবে না। সুতরাং এটা আদৌ শচীর হাতের লেখা নয়। আর এ লেখা যদি শচীর নয়, তাহলে অন্য কেউ, অচেনা কেউ লিখেছে, তাতে সন্দেহ নেই। কিন্তু কখন? লেখাগুলো এক লেভেলে নেই। শুধু লাইন ভেঙে যে শব্দ উঠেছে নেমেছে এমন নয়, রস্যকার এবং হ্রস্বকারের টুকরো দুটো একেবারে জায়গাছুট হয়ে হাস্যকর দেখাচ্ছে। র এবং অন্তস্থ অয়ের ফুটকিগুলো তলচ্যুত হয়ে অন্যত্র ছিটকে গেছে। তার মানে যে লিখেছে সে অন্ধের মতো চোখ বন্ধ করে লিখেছে। অন্ধকারে আন্দাজ মাফিক লিখতে গেলে ঠিক যেরকমটা হয়। অন্ধকারে সেই রাতকানা বুড়ো লোকটা। কিন্তু এই হুঁশিয়ারির উদ্দেশ্য কি? এটাও কি তাহলে শত্রুপক্ষের নতুন একটা চ্যালেঞ্জ, না অন্য কিছু? মূর্তিটা যাক, আসল জিনিসটা খোয়া যায়নি শেষ পর্যন্ত। টেবিল ল্যাম্পের আলোয় নিরিবিলিতে অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে মূর্তিটা দেখলাম। সাধারণ ছাঁচে ঢালাই করা মূর্তি যেমন আকচার বাজারে দেখতে পাওয়া যায়, সেই রকমই। হীরের ফুল দুটো ছাড়া সত্যি কোনো বিশেষত্ব নেই। আর অন্য কোনো ধাতুর না হয়ে মূর্তিটা সোনার, এই যা। ছাঁচের জোরের দাগটা ওপর থেকে নিচে সরল রেখায় নেমে এসেছে। দাগটা সরু সুতোর মতো উঁচু হয়ে আছে, আঙুল বোলালে টের পাওয়া যায়। মূর্তিটা নিরেট না ফাঁপা কে জানে। ফাঁপা হলে কতটা ফাঁপা, হাতের ওজনে সেটা বোঝা শক্ত। আকারে ছোট হলেও ভালোই ভারী আছে। সলিড হওয়াও আশ্চর্য নয়। টিপে টেনে ঝাঁকিয়ে অনেক চেষ্টা করলাম, ফুল দুটোর ওপর চাপ দিয়েও কোনো ফল হলো না। নিছকে একটা মূর্তি, ভেতরে কোনো প্যাঁচপোঁচ বা রহস্য কিছুই নেই। ক্যামেরা আনতে যাওয়ার জন্য পা বাড়াতেই মনে পড়ল ফিল্ম নেই, কাজেই কাল দিনের বেলা ছাড়া ছবি তোলা যাবে না। মূর্তিটা আবার যথাস্থানে লুকিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম এলো না। সারা রাত এপাশ ওপাশ শুধু ছটফট করে ছেঁড়া ফাটা উদ্ভট স্বপ্নের মধ্যে সুপর্ণাকে দেখলাম। তাড়াহুড়ো করে ফিল্ম কিনে ফেরার পথে ছোট ভাইয়ের শ্বশুরমশাইয়ের সঙ্গে দেখা। আমি আসার আগে এবাড়ির দেখভালের দায়িত্ব তাঁরই ছিল। ভদ্রলোককে আমার যে খুব একটা পছন্দ তেমন না, কিন্তু ওই গুরুজন। এই যে বাবাজি, তোমার দেখা পেয়ে গেলাম, ভালোই হলো। ওদিকের খবর শুনেছ তো? কোন দিকের কথা বলছেন? কি হয়েছে কি? তোমার মা আর পিসিমা কলকাতায় ফিরে আসছেন বলে চিঠি পাঠিয়েছেন, তোমার নামে হাত চিঠি। তুমি তো আবার ব্যস্ত মানুষ, তা হোক গে, যেতে আসতে তো 10 মিনিটও লাগবে না। এবার চলো তো আমার সঙ্গে। চলুন। তিনি আবার আসছেন। জানি। জানো, বললেই হলো। 1 মিনিটও হয়নি ফোনে। ফোনে? ফোনে কে বললো তোমাকে? তোমার গিয়ে কি যেন নাম, ওই সুপর্ণা। হ্যাঁ হ্যাঁ, সন্দীপের বাড়িতে থাকতে বলেছে। সুপর্ণা নয়, সুপর্ণা নয় সুবলদা, সুর্পনখা। ঠাট্টা বন্ধ করো। মেয়েদের ওই হাল ফ্যাশনের নাম বাবু আমার গুলিয়ে যায়।
কিন্তু ঠিক বলেছিলাম কি না যে আবার আসবে? তুমি আমাকে কথা বলেছিলে? কখন? মনে মনে নিশ্চয়ই। আমার একটা কথাও শিকি কান দিয়ে তুমি শোনো কখনো? কাল রাত্রিরে যখন মেয়েটা হুড়মুড়িয়ে চলে গেল, তুমি চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে, আমি বললাম না কথাটা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পেপারটা পড়তে পড়তে বরং একটা কড়া করে চা বানাও দেখি। খবরগুলোয় চোখ বোলাতে গিয়ে হঠাৎ 2 পাতার একটা খবরের হেডিংয়ে চোখ পড়ল, ঝিল রোডে খুন। স্টাফ রিপোর্টার লিখেছে, গতকাল রবিবার সকাল 10টা নাগাদ দক্ষিণ কলকাতার ঝিল রোডে সন্দীপ সর্বাধিকারী নামে এক ত্রিশোর্ধ্ব তরুণ তার নিজের বাসভবনে অতি নৃশংসভাবে খুন হয়েছেন। স্থানীয় থানায় প্রায় সঙ্গে সঙ্গেই টেলিফোনে খবর যায়। থানার ওসি তৎক্ষণাৎ সদলবলে অকুস্থলে হাজির হন। পুলিশের বিবরণে জানা যায়, শেষ নমস্কার নামের ওই বাড়ির বর্তমান মালিক সন্দীপবাবু দ্বিতলে একাই থাকতেন। কয়েক বছর আগে অল্পকালের ব্যবধানে তাঁর পিতামাতার মৃত্যুর পর সম্পূর্ণ একতলাটা ভাড়া দিয়ে তিনি দোতলার একাংশে বসবাস করছিলেন। সর্বাধিকারী অকৃতদার এবং একা ছিলেন, নিরীহ নির্বিরোধ, কিন্তু কেমন যেন নিঃশব্দ। পাড়াতেও বিশেষ মেলামেশা ছিল না তাঁর। সপ্তাহান্তে ফি শনিবার কর্মস্থল থেকে ফিরে সেই যে ঘরে ঢুকতেন, আর তাকে দেখা যেত না। আবার সোমবারে কাক ভোরে উধাও। এই শনিবারও সন্দীপবাবু যে যথারীতি বাড়ি ফিরেছিলেন তা ভাড়াটেরা বুঝতে পেরেছিলেন। নিশ্চুপ দোতলার ফ্ল্যাটটা তার সাপ্তাহিক ঘুম ভেঙে আবার জেগে উঠেছিল। এ ঘর থেকে ও ঘরে চলাফেরার পরিচিত আওয়াজ, টিভি চলার শব্দ সমস্তই স্বভাবত কানে আসছিল। অন্য দিনের তুলনায় কোনো তফাৎ মনে হয়নি। তালা খোলা একতলার সিঁড়ির মুখের দরজাটা যেমন ভেতর থেকে বন্ধ থাকে তেমনই ছিল। মোট কথা অস্বাভাবিক কোনো কিছুই মনে হয়নি। আসলে ভাড়াটে বাড়িওয়ালার সম্পর্কটা মাসান্তের রেভিনিউ স্ট্যাম্পের উপরে একটা সইয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। না খিটিমিটি, না অকারণ ভদ্রতা বা সৌজন্যের কথা টথা, না কোনো কৌতূহল। তাই পরদিন সকালে সবাই যখন মহাভারতের অনুষ্ঠান দেখতে মশগুল, তখন ওপরতলার ঘরে ভারী কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে কে যেন সিলিংয়ের দিকে তাকিয়ে মন্তব্য করেছিল, ওপরে পা স্লিপ করে কেউ পড়ে গেল বোধহয়। ব্যাস, এই পর্যন্তই। আর কেউ ও নিয়ে মাথা ঘামায়নি। মহাভারতের তখন জম্পেশ মুহূর্ত চলছে, সবার মনোযোগ সেই দিকেই সাঁটা। পুলিশের জেরার উত্তরে ভাড়াটেরা সকলেই এক বাক্যে হলপ করেছে, কোনোরকম কোনো আর্তনাদ বা চিৎকার তাদের কানে আসেনি। সন্দীপবাবু যদি এক আধবার চেঁচিয়েও থাকেন, সে আওয়াজ নিশ্চয়ই টিভির ডামাডোলের মধ্যে চাপা পড়ে গিয়েছিল। তবে সেই সকালে সন্দীপবাবুর কাছে কোনো অতিথি এসেছিল বলে তাদের মনে হয়েছে। কিন্তু রহস্য এখানেই যে থানায় ফোন করে জানানোর কথা কেউই স্বীকার করেনি। পুলিশের ধারণা ব্যাপারটা চেপে যাওয়া হয়েছে। পুলিশে ছুঁলে 18 ঘা, এ দুর্নাম তো আর নতুন নয়। তাই সাধ করে কে আর অকারণ ঝঞ্ঝাটে জড়াতে চায়। এ ব্যাপারে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বটে, তবে তদন্তের কাজ থেমে নেই, অনেকটাই এগিয়েছে। পুলিশের হাতে বেশ কিছু জোরালো তথ্য প্রমাণ এরই মধ্যে এসে গিয়েছে। ঘরময় ছড়ানো খুনির হাতের রক্তছাপ ছাড়াও কিছু পাথুরে প্রমাণও রয়েছে, যা দিয়ে তাকে খুঁজতে খুব একটা বিলম্ব হবে না। এখন তারা পোস্টমর্টেম আর ফরেন্সিক রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। সন্দীপবাবুর মৃত্যু হয়েছে ছুরিকাবিদ্ধ হবার প্রায় সঙ্গে সঙ্গেই, কিন্তু তার মৃতদেহটা কি উদ্দেশ্যে হাত 2-3 তফাতে ঘরের সদর দরজার দিকে টেনে আনা হয়েছিল সেটা এখনো কুয়াশাবৃত। আরও একটা ব্যাপার, সন্দীপবাবুর স্টিলের আলমারি এবং তার লকার চাবি বন্ধ করা ছিল না। ভেতরে মূল্যবান কিছু অবশ্য পাওয়া যায়নি এবং আলমারির গায়ে কোথাও আততায়ীর হাতের ছাপও পাওয়া যায়নি। যা পাওয়া গেছে তা একমাত্র সন্দীপবাবুর নিজের আঙুলের ছাপ। তবু এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না কোনো মূল্যবান সামগ্রী কিংবা টাকা কড়ি সরানো হয়েছে কিনা। এ ব্যাপারে পুলিশ অন্য উপায়ে খোঁজ খবর চালাচ্ছে। রাতে লালবাজারের গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের এক মুখপাত্র জানান, এটা যে কোনো রাজনৈতিক খুন নয় এ ব্যাপারে তারা নিশ্চিত, তবে তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলতে তারা রাজি নন। হ্যালো, বল। আমার জন্য দুশ্চিন্তায় রাতে তোর ভালো করে ঘুম হয়নি তো? তা পৌঁছেছি।
পেছনে না, তবে সাথে ছিল। তুই কোত্থেকে? শোন, ফোন করে ভালোই করেছিস। আজ বিকেলে যাচ্ছি তোর ওখানে, বাড়িতে থাকিস। এ তো মহা মুশকিলে ফেললি সোচে। আচ্ছা ঠিক আছে। ও ভালো কথা, ওই সেই মিসিং লিঙ্ক মানে তোর জেঠু স্যারের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই, ব্যবস্থা করে দিস। ওকে, রাখলাম। ফোনটা রেখে বসার ঘরে ফিরে এলাম। পেপারে চোখ পড়তেই আবার দুশ্চিন্তাটা ফিরে এলো। বুঝতে পারলাম জল অনেক দূরই গড়িয়েছে, অনেকটাই বিলম্ব হয়ে গেছে। এখন যেচে পুলিশের কাছে গিয়ে সত্যি কথা বলা, একরকম হাত করার দিকে নিজের হাত বাড়িয়ে দেওয়াই হবে। আমার কোনো কথাই আর বিশ্বাসযোগ্য হবে না। ওই হাতের ছাপই অকাট্য প্রমাণ হয়ে আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই শিরে সংক্রান্তি অবস্থায় আরও 5টা ব্যাপার এসে ঠিক চারপাশে জুটে গেছে। একেই বলে সোনায় সোহাগা। সত্যি বলতে কি, সব ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যেতে ইচ্ছে করছে। মূর্তির রহস্য নিয়ে মাথা ঘামাতে কে দিব্যি দিয়েছিল আমাকে? যদি এমন কাউকে পাওয়া যেত যাকে বিশ্বাস করে সব ঘটনা খুলে বলতে পারতাম, তাহলে মনে হয় মনটা একটু হালকা হতো। কিন্তু সেরকম মানুষই বা কোথায়? সচি, সে কি আমাকে পুরোপুরি বিশ্বাস করবে? হয়তো করবে, বলার মতো এই একজন ছাড়া তো আর কেউ নেই। মাকে বলবো? না 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 না, ভাইদের তো বলাই যাবে না। বলবো, সচিকেই সব বলবো, কিচ্ছু লুকোবো না। কিন্তু সচিকে এখনই এই মুহূর্তে তো পাওয়া যাবে না, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তা হোকে, সে কিছু না, কাল কেন, পরশু তরশু কিংবা তার পরের দিন হলেও আমার অপেক্ষা করতে কোনো আপত্তি নেই। আপাতত যাই, ফটো তোলার কাজটা বরং সেরে আসি। আমি ক্যামেরায় ফিল্ম লোড করছিলাম, তখনই হঠাৎ সুবলদার গলা পেলাম। আরে রে, এ আবার কি ঝামেলা এসে জুটেছে? দেখো দেখো দেখো। কি ব্যাপার জানার জন্য বারান্দায় বেরিয়ে এলাম। দেখো তো কি ঝামেলা, প্রত্যেক একটা পাগল এসে জুটেছে, নড়ার নাম নেই। আরে আরে একটু হলেই ভেতরে ঢুকে পড়তো। দেখলাম সিঁড়ির ধাপের সঙ্গে প্রায় লেপ্টে রয়েছে একটা লোক। মুখে দাড়িগোফের জঙ্গল, মাথায় রুক্ষ চুলের বোঝা, লাল কাপড়ের পাড় দিয়ে কপালে ফেটটি বাঁধা, ময়লা ছেঁড়া প্যান্টুলন আর গেঞ্জি গায়ে, দুটো হাতের অনেকটা জায়গা জুড়ে ব্যান্ডেজ। ব্যান্ডেজ মানে ওই মাছি বসা নোংরা ন্যাকড়ার ফালি জড়ানো। লোকটা নিজে নিজেই হেসে চলেছে, কারো কোনো পরোয়াই নেই। শুধু জলজলে চোখে, ঝকঝকে দাঁতে তাকিয়ে ননস্টপ হেসে চলেছে। আমার বিষয়টা কেমন যেন লাগলো। ইশারায় সুবলদাকে থামতে বলে ঝট করে হাতের ক্যামেরা খুলে পজিশন নেওয়া শুরু করলাম। পাগলের বৌদ্ধ ভাষা বোঝা শক্ত। বন্দুক না পিস্তল কে জানে কি ঠাওরালো। হাসি মুখে কেমন যেন একটা ভয়ের ভাব ফুটল। তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে এক দৌড়ে পগার পার। সাবাস সাবাস তনু দাদা, বেটা খুব ভরকে খেয়েছে। আমি ফিরে এলাম। সুবলদা দরজাটা বন্ধ করে দিল। শালা পাগলেরও দেখছি মাথা ঠিক নেই। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে সুবলদা শুতে গেলে আমি ভেতরের ঘরে মূর্তিটা নিয়ে বসলাম। গোটা দিনেক শট নিয়েও মনের খুঁতখুঁতুনিটা ঠিক যাচ্ছিল না। নটরাজের গা থেকে আবির মুছে ফেলার পরেও এক ধরনের সবজের রং জায়গায় জায়গায় গা কামড়ে রয়েছে। এটা এক ধরনের পেইন্ট বলেই মনে হয়। বিশেষ করে হীরের ফুল দুটোর খাঁজে খাঁজে পুটিংয়ের মতো জমাট হয়ে বসে আছে। ছবি খুব একটা পারফেক্ট আসবে না। আহা, কি বর্ণ, যেন সোনার গৌরাঙ্গ। হ্যাঁ, তবে তোমার ভোলে বাবা নয় কিন্তু, ওটা নটরাজ। নাম শুনেছ? জানি, অতটি মুখ্য ভেব না। ঠিক যেন সোনার। কোথায় পেলে গো? আগে তো কখনো। চকচক করলেই কি আর সোনার হয় গো? দেখছো না রং করা। উরি বাবা, আবার দুইখান দামি পাথর আছে দেখছি। হিরে নাকি? হিরে না হাতি। ঝুটো পাথরও চেনো না? কাঁচ কাঁচ।
একজনের জিনিস ফটো তোলার জন্য দিয়েছে। ভালো কথা। বাড়িতে সন্না আছে? সন্না, ওই পাকা চুল তোলার চিমটে? না থাকলে সেফটি পিন কিংবা ছুঁচটুচ হলেও চলবে। আর খানিকটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে এসো তো। আর ওই ক্লিনিং লোশনের শিশিটাও দিও পাশের ঘরের তাক থেকে। ঠাকুরের গা গত বরং একটু সাফ করে দিই। একদিক থেকে ভালোই হলো, সুবলদার কাছে মূর্তির ব্যাপারে আর লুকিয়ে চুরিয়ে বেড়াতে হবে না। ফরমান মাফিক জিনিসগুলো দিয়ে সুবলদা তার প্রতিদিনের বরাদ্দ দিবানিদ্রার শেষের পাত্তারি গুটিয়ে চায়ের জল চাপাতে চলে গেল। আমি বসলাম নিজের কাজ নিয়ে। নটরাজের গা থেকে সবুজ রংটা উঠে যেতে খুব একটা বেশি দেরি হলো না, কিন্তু সন্না দিয়ে খোঁচাতে গিয়ে হিরে দুটো কেমন যেন নড়বড়ে হয়ে গেল। ভয়ই হচ্ছিল, কি জানি বাবা, এবার খুলে না যায়। নখের ডগায় ন্যাকড়া বিঁধিয়ে মুছতে গেলেই ঘুরে যাচ্ছিল। দোষটা নিশ্চয়ই আমার না, পাথরের সেটিংটাই ভালো ছিল না। কাল রাত্রিরে বুঝতে পারিনি। সুবলদা আরেক চক্কর ঘুরে গেল, একটুক্ষণ দাঁড়িয়ে হাতের কাজ দেখল, জিজ্ঞেস করলো, ডিমের বড়া ভাজি চায়ের সঙ্গে খাবে তো? আমি হ্যাঁ কি না কি যে জবাব দিলাম নিজেই জানি না। ঘড়ির দিকে তাকিয়ে বুঝলাম এই অসময়ে আমার কাছে আসার কেউ নেই। যেই আসুক সুবলদার ব্যাপার, ওই সামলাবে। সুবলদা, করছোটা কি? দেখ লোকটা কি বোবা কালো সেজে বসে আছে নাকি? আরে কি ব্যাপার? খুব বিরক্ত করলাম তো। অসুবিধে থাকলে আজ না হয়। না না, সে কি কথা? তাহলে একটু ভেতরে বসবো? এই দেখো, মানে দেখুন দেখি, ছি 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 ছি, আমি যেন আজকাল না মানে কিরকম হয়ে যাচ্ছি। আসুন আসুন, ভেতরে আসুন, বসুন। তারপর আমি কিন্তু এক্সপেক্ট করিনি। আপনার সন্ধ্যের পর আসার কথা ছিল না? ছিল তো, কিন্তু আমি তখন আসলে আমি এখানে এক বিয়ে বাড়িতে এসেছি। সন্ধ্যের পর হয়তো আটকে যাব। আসলে কালকের ব্যাপারটায় না আমার কিন্তু খুব মনে লেগেছে। খুব স্বাভাবিক। আমার উচিতই হয়নি তোমাকে, মানে সরি, স্লিপ অফ টাং। আসলে কেমন একটা ইমোশনাল হয়ে পড়েছিলাম হঠাৎ। মনের মধ্যে অনেক কথা এমন। এমা, সুবর্ণা থমকে যাওয়ায় আমি ওর দৃষ্টি অনুসরণ করে দেখলাম পর্দা সরিয়ে সুবলদা উঁকি মারছে। ছিলে কোথায় এতক্ষণ? একটু দোকানে গিয়েছিলাম, দু একটা জিনিস ফুরিয়ে গিয়েছিল, খেয়াল ছিল না। ভাবলাম 5 মিনিটের ব্যাপার, ওই খিড়কির দৌড়ে তালা দিয়ে। ঠিক আছে, তুমি বরং এসো, আমরা একটু কথা বলছি। এখন আমার ছুটি, এই তো। এখন তাহলে কিছু দিচ্ছি না, চা কিন্তু হয়েই গিয়েছিল। অনলি টি সুবলদা, অবেলায় খেয়ে উঠেছি। আমাকে কাল কিন্তু তুমিই বলেছিলে। কি বলেছিলাম? তুমি আজ আবার স্লিপ অফ টাং হলো কেন? ও আচ্ছা, বেশ বেশ, তাই না হয় হবে। তুমি বলা আর আচমকা হাত ধরে ফেলা নিশ্চয়ই এক ক্যাটাগরির অন্যায় নয় না? তুমি তো বেশ হুল ফোটাতে শিখেছ অতনু। ভেতরের ঘর থেকে শব্দটা আসতেই এক লাফে উঠে গিয়ে ভেতরে গেলাম। সুপর্ণাও পেছন পেছন ছুটে এলো। খাটের কিনারে কাঁচুমাচু মুখ করে দাঁড়িয়ে সুবলদা। মেঝের ওপর নটরাজের মূর্তিটা দুটুকরো হয়ে পড়ে আছে। সর্বনাশ হয়েছে তনু দাদা, আমি পাপী। আমার হাত থেকে পড়ে ঠাকুর দুটুকরো হয়ে গেলেন। সুবলদা কাঁচুমাচু মুখে নিচু হয়ে মূর্তির টুকরো দুটো কুড়োতে যাবে, তার আগেই আমি ছুটে গিয়ে ছোঁ মেরে তুলে নিলাম। সুবলদা যা ভেবেছে মোটেই তা নয়, কোনো সর্বনাশই ঘটেনি। মূর্তিটা ভাঙেনি, জোর বরাবর খুলে গেছে মাত্র। কাল রাত থেকে ওই জোরের ব্যাপারটাই আমার মাথায় ঘুরছিল। মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে মূর্তিটা আদৌ নিরেট নয়, ফাঁপা। ছাঁচে ঢালাই করা দুটো আধা আধি অংশকে খুব সম্ভবত নিপুণভাবে জুড়ে দেওয়া হয়েছে। কিন্তু অনেক চেষ্টা করেও খোলার কৌশলটা ধরতে পারিনি। অবশ্য এখন খুঁটিয়ে দেখার সময় নেই, বরং পরেই দেখব। তুমি বড্ড উতলা হও সুবলদা। কিছু হয়নি, তোমার ঠাকুর সুস্থই আছেন। যাও, এবার চা ফা দাও দেখি আমাদের। কোনো অসুবিধা নেই, আমি সব ঠিক করে দিচ্ছি। সুপর্ণা পেছনেই দাঁড়িয়ে আছে এখনো, তাই পিঠের আড়াল রেখেই হাত বাড়িয়ে
বালিশের তোয়ালের ঢাকনাটা টেনে নিলাম তাড়াতাড়ি, মূর্তিটা তাতে জড়িয়ে আলমারির দিকে এগিয়ে গেলাম। সুপর্ণা আর দাঁড়িয়ে থাকেনি, ফিরে গেছে। ভেবেছিলাম কি না জানি, আসলে আমার একটা পোর্ট্রেট মডেল সুবলদার হাত ফসকে মাটিতে পড়ে গিয়েছিল। ও এই ব্যাপার। তোমার চেহারা কিন্তু যাই বলো অনেক বদলে গেছে, সেই রানুটি আর নেই। জানি তো, কিন্তু নিজেরই আর মনে থাকে না। এই সত্যি বলবে, বিশ্রীরকম মুটিয়ে গেছি না? আগের মতো আর স্লিম নেই, শরীর কিছুটা ভারী ভরাট হয়েছে, এ তো সত্যি কথাই। তার চেয়েও বড় কথা, ছাঁচ বদলে তোমার চেহারায় একটা স্থায়ী ক্যারেক্টার এসে গেছে। তবে যদি বলো বিচ্ছিরি কিনা, সে তোমার 70-এও বলতে পারবে না। ইউ আর রিয়েলি ভেরি চার্মিং। এই তো স্তোক বাক্য বেরোচ্ছে মশাইয়ের গলা দিয়ে। পুরুষরা না ইটার্নাল লায়ার এক একটা। পাক্কা ফেমিনিস্টের মতো কথা বলে, জানো তো। এরপর ভগবান না করুন প্রেম টেম নিবেদন করতেও রীতিমতো ভয় করবে। সুপর্ণার কথা ওই ভেসে বেড়ানো জীবনে মাঝে মাঝে যে মনে হতো না তা নয়। আসলে ওকে বাঁচাতেই প্রফেসরের সাথে ঝামেলাটা হয়েছিল। ওভাবে গায়ে পড়ে সাহায্য করাটা সুপর্ণা কি চোখে দেখেছিল কে জানে। কেউ তো রেস্কিউ করার জন্য ডাকেনি আমায়। প্রফেসরকে যতটুকু জানতাম, সুপর্ণাকে তার শিকিও জানা হয়নি কখনো। মাঝখান থেকে আমায় বিপদের মধ্যে জড়িয়ে ও দিব্যি পালিয়ে গিয়েছিল। এখন অবশ্য সে কারণটা বুঝি। আসলে একটা মেয়ের ক্যারিয়ার নষ্ট হতে খুব বেশি কিছু দরকার হয় না। অসভ্যতা রাখো তো, আবার কবে পালাচ্ছ সেই কথা একটু শুনে রাখি। পালাবো, এত ব্যস্ত হওয়ার কি আছে? তার আগে একটু তোমার কথাই শোনা যাক। তুমি যে ডাক্তার সেটা আমার ঠারে ঠারে জানা হয়ে গেছে, কিন্তু আছো কোথায়? যাক, এতক্ষণে কিছুটা প্র্যাকটিক্যাল মানুষের মতো কথা বলছো। কলকাতা থেকে অনেক দূরে এক অদ্ভুত জায়গায় আছি, পয়সার জমাতে এখনো পারিনি। তা অন্য কিছু জমাতে পারোনি? শোনো, তুমি নাকি জানতে চাইছো, বুঝতে পেরেছি, কিন্তু সেটা আপাতত উজ্জ্বই থাক। যদি কখনো আমাদের ওদিকে যাও, আমার গেরস্থালি নিজের চোখেই দেখে এসো। ইনফ্যাক্ট আজ তোমাকে নেমন্তন্ন করার সুযোগটুকুই নিচ্ছি, হয়তো গায়ে পড়েই নিচ্ছি। নাও, ব্যাচেলার মানুষের দাওয়াই আসছে, তৈরি থাকো। সুপর্ণা চলে যাওয়ার পরও অনেকক্ষণ ঘোর কাটেনি। সব কেমন যেন এলোমেলো করে দিয়ে গেল মেয়েটা। নতুন করে কোনো কাজে আর মন বসছিল না। তবু শচী তার বাড়িতে কাল নিশ্চয়ই অপেক্ষা করে থাকবে, তাই মূর্তির ব্যাপারটা আগে ভাগে সেরে রাখাই ভালো। ভেতরের ঘরে গিয়ে আলমারি থেকে তোয়ালে জড়ানো মূর্তিটা বের করে নিয়ে বিছানায় বসলাম। কোনো ক্ষতি হয়নি বলছো তো তনুদাদা? ঠিক তো? আরে হ্যাঁ গো হ্যাঁ, কিচ্ছু হয়নি বলছি না, তুমি কিছু চিন্তা করো না। আসলে আমি ভেবেছিলাম তোমার কাজটা একটু এগিয়ে রাখে, তাই মুছতে গিয়েছিলাম। প্রথমে বুঝতে পারিনি, পরে খেয়াল হলো। দেখলাম ঘষতে গিয়ে পাথর দুটো ঢিলে করে ফেলেছি। তুমি দেখলে রাগ করবে ভেবে তাড়াহুড়ো করে যেই টাইট করতে গেছি, অমনি হাত থেকে ফসকে। ঠিক আছে, অতবার করে বলতে হবে না। তুমি বরং আমার জন্য বেশ কড়া করে আদা দিয়ে একটা লিকার চা করে আনো দেখি। মাথাটা বড্ড ধরেছে। দুটো আদলা মূর্তির টুকরো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে চমকে উঠলাম। হীরের ফুল দুটো শুধুমাত্র মূর্তির শোভাবৃদ্ধির জন্য বসানো হয়নি, ওটাই স্প্রিংয়ের লক, খোলা বন্ধের চাবি, কাঠের বাক্সটার মতোই। তবে এখানে মেকানিজমটা একটু অন্য রকমের। ফাঁপা, ভেতরটা শূন্য, কিচ্ছু নেই। কিন্তু নেই কেন? কিছু লুকিয়ে রাখার জন্য নিশ্চয়ই কারিগরকে দিয়ে মাথা খাটিয়ে বের করা হয়েছিল। আমি আবার একটু চেষ্টা করতেই মৃদু শব্দ করে মূর্তিটা জুড়ে গেল। এখন দেখলে কেউ ভাবতেই পারবে না যে এটা অখণ্ড মূর্তি নয়, শুধুমাত্র জুড়ে দেওয়া হয়েছে। পরদিন বিকেলে শচীর বাড়ি গেলাম। ঝিল রোডের ঘটনাটা সবিস্তারে খুলে বললাম ওকে। সব শুনে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইল শচী। সিগারেট চলবে? হ্যাঁ দাও, একটা সিগারেটই দাও। না,
এবার বলো। তোমার কেস খুব গোলমেলে। হ্যাঁ, তাতে সন্দেহ নেই। আমি কোনো ওয়ে আউট দেখতে পাচ্ছি না। আমিও পাচ্ছি না ভাই। ফেঁসেছ, নিজের বোকামিতে ফেঁসেছ। আমার মনে হয় ফার্দার বোকামি করার কোনো মানে হয় না। ফার্দার বোকামি? কি বলছিসটা কি? পালাও, কলকাতা ছেড়ে দূরে কোথাও কিছুদিন গা ঢাকা দাও, কারণ পুলিশে ছুলে 18 ঘা। ছোঁবার আগেই তোমাকে সাবধান হতে হবে। কি চুপ মেরে গেলে কেন? আমার পরামর্শ বুঝি মনে ধরলো না? গরিবের কথা কিন্তু বাসি হলে ফলে। না, তুই বোকামি বলছিস কেন? বোকামি নয়, কাজটা কি ঠিক হয়েছিল এখনো বলতে চাও? নিশির ডাক শুনে যে সাড়া দেয়, আগু পিছু না ভেবে দৌড়োয়, তাকে কি বলবো? কে না কে এক রঞ্জু প্রসাদ, যার নামটাই তুমি জীবনে শোনোনি, কোথায় না কোথায় ঝিল রোড, যেখানে জম্মে কখনো পা রাখনি। তোমার একবারও মনে হলো না সেখানে তোমাকে ফাঁদে ফেলার ষড়যন্ত্র চলছে? না, হয়নি। তার একটা কারণও আছে। রঞ্জু প্রসাদ কে তা না জানলেও ঝিল রোডের ওই বাড়িটা আমার সত্যিই অজানা নয়। কি জন্য তার এখন মনে নেই, কিন্তু ছোটবেলায় বাবার হাত ধরে যে ওই শেষ নমস্কারে গিয়েছিলাম, সেটা আমার স্মৃতির মধ্যে আবছা ছবির মতো এখনও লেগে আছে। আর তাও একবার নয়, বার দুই তো নিশ্চয়ই, 3ও হতে পারে। ঠিক বলছো, কোনো ভুল হচ্ছে না তোমার? অন্য কোনো জায়গার সঙ্গে গুলিয়ে ফেলছো না তো? ভেবে দেখো। ঝিল রোডকে গুলিয়ে ফেলা আশ্চর্য ছিল না, কিন্তু শেষ নমস্কার কিচ্ছু গোলাচ্ছে না। একদম ঠিক আছে, ওখানে আমি ছোটবেলায় গেছি। এই যে রহস্য গল্পের মতো ঠেকছে। ইস, এমন একটা ঘটনা তুমি চেপে রেখেছিলে। চেপে যায়নি, চাপা পড়ে গিয়েছিল, সেটা বলতে পারিস। সব কথা কি আর বলা হয়ে ওঠে নাকি দরকারি মনে হয়? তবে তুই যা বলছিস সেটা ঠিক। একটা গভীর রহস্য অ্যান্ড রোমাঞ্চ বলো। তাহলেই ভেবে দেখ, এই রহস্য যদি ভেদ করতে হয় তাহলে কিন্তু আমার আন্ডারগ্রাউন্ড হলে চলবে না। শেষ নমস্কারের পুরনো রেকর্ড খুঁজে বের করতেই হবে, আর তার জন্য হয়তো তোর সাহায্যও দরকার হবে। বেশ, আমার সাহায্য তুমি পাবে। যা বলবে, যেমন বলবে, আমি সাধ্যমতো সে হুকুম তামিল করতে চেষ্টা করব, কিন্তু একটা শর্তে। কি শর্তে? তুমি ও পাড়ার ধারে কাছে যাবার চেষ্টাও করবে না। ও বাড়িতে তোমাকে ঢুকতে বা বেরোতে যদি কেউ নাও দেখে থাকে, তো একটা ব্যাপার তুমি ভুলে যেও না, সন্দীপের সঙ্গে তোমার চেহারার আশ্চর্য মিল আছে। আর সেটা ও বাড়ির ভাড়াটে কিংবা পুলিশ কারোরই নজর এড়াবে না। তুমি ধরা পড়ে যাবে। যেচে যদি হাঁড়িঘাটে গলা বাড়াতে চাও, আমি এর মধ্যে নেই। আচ্ছা ঠিক আছে, আমি প্রমিস করছি, এবার এটাকে জায়গা মতো রেখে আয়। তুমি সেই ফেরত না এনে ছাড়লে না। ববি বলবার নয়, ঘুরে ফিরে সেই আমার ঘাড়ি এসে পড়লো। আরে রেখে দে না, কোনো দুর্দিনে কাজে লেগে গেলেও তো যেতে পারে। সোনা বলে কথা। তুললে ছবি? তবে মূর্তিটা আমার কাছে এখনো ধাঁধা। সবকিছু তোকে খুলে বলা দরকার। দাঁড়াও, তার আগে একটু খাবারের ব্যবস্থা করি, একটু জমিয়ে বসে শুনবো। সিগারেট লাগবে কিনা বলো? হ্যাঁ আনিস 1 প্যাকেট, এটা তো ফুরিয়ে গেছে। শচীর জেঠু স্যার কয়েকদিনের জন্য নাকি বাইরে গেছেন। না ফিরলে আসল মালিকের বিষয়ে কিছু অনুসন্ধানও সম্ভব নয়। শচীর সেই বন্যী দিদি আপাতত ভ্যানিশ হয়ে গেছেন। তার অতীত সম্পর্কে একটা না একটা সূত্র পেলে তা ধরে হয়তো কিছুটা এগোতে পারা যাবে, কিন্তু বলো, এবার আমি রেডি। মনস্থির করতে আমার একটু সময় লাগছিল। সেটা চাপা দিতেই সিগারেটটা ধরালাম। মূর্তির সব কথাই বলবো, অটোর ঘটনাটাও বাদ দেব না, কিন্তু সুপর্ণাকে আপাতত আড়ালে রাখাই ভালো। সব শুনে শচী বলল, রহস্যটা যে এরকম জম্পেশ হয়েছে আমি জানতাম না। কতজন প্লেয়ার খেলছে কে জানে। সেই টেলিফোনের মেয়েটার কথা ভাবো, সেদিন খামোকা একটা নাটক করে দিব্যি হাওয়ায় মিলিয়ে গেল। অতনু, খুব সাবধান ভাই। সাবধানের যেমন মার নেই, মারেরও তেমনি সাবধান নেই। আরে বিপদ থেকে কি পালিয়ে বাঁচা যায়? এত রাত করলে তোমার একটা জিনিস আছে কো তনু দাদা? কেউ এসেছিল নাকি? না, কেউ আসেনি তো। খাটের তলা পরিষ্কার করতে গিয়ে পেলাম।
মনে হচ্ছে তোমারই দরকারি কিছু হবে। কই দেখি। একটা সরু পাকানো তুলোট কাগজ সুবলদা পকেট থেকে বের করে হাতে দিল। পেন্সিলের আকারে সরু করে পাকানো তুলোট কাগজের একটা পাক। আমি জানতাম মূর্তিটা ফাঁকা ছিল না। এটা নিশ্চয়ই মূর্তিটা মেঝেতে পড়ার সময় খাটের তলায় ছিটকে চলে গিয়েছিল। খুব সাবধানে কাগজের পাক খুলতে গিয়েও বেশ ধাঁধায় পড়তে হলো। হলদেটে রঙের আঁশ জমানো দেখতে জিনিসটা বোধহয় কাগজ নয়, অজানা কোনো গাছের বাকল কিংবা টিস্যু কিংবা কোনো বন্য প্রাণীর ছাল চামড়া হওয়াও কিছুই বিচিত্র নয়। কাগজের চেয়ে অনেক মজবুত, টেকসই এবং অ্যান্টিফ্রিজ। কোনো রাসায়নিক পদ্ধতিতে বানানো হয়েছে কিনা তাও এখনো বুঝতে পারছি না। খুব সাবধানে একটু একটু করে পাক খুলে ফেলার পর দেখলাম জিনিসটা চওড়ায় সামান্য কম হলেও লম্বায় একটা ফুলস্কেপ কাগজের সাইজের সমান, কিন্তু একেবারেই শূন্য পৃষ্ঠা। জয় বাবা নটরাজ, জয় বাবা। ওহ, তুমি সবসময় ছেলে মানুষই করো না তো সুবলদা। যাও, আমি মরছি নিজের জ্বালায়। এটা ঠাকুরের গপ্পে ছিল না? হ্যাঁ, গভ্যেই ছিল। বুদ্ধির অন্ত নেই তোমার। পাঁচালি পুঁথির পাতা নিশ্চয়। তোমার মুন্ডু। ঠাকুর দেবতা নিয়ে অছেরদ্দা ভালো না তনু দাদা? একটা কথা বলো তো, এইসব পুঁথিপত্তরের জ্ঞান আবার তোমার কবে থেকে হলো? বাহ, সে তো তুমিই বলেছ। এরকম গাদা গাদা পত্তর তুমি পড়তে না এক সময়? হ্যাঁ, ছবি তুলতে বলেছিলে সুবল দাদা, এগুলো হচ্ছে পুঁথির পাতা, খুব পুরনো জিনিস। ঠিক আছে ঠিক আছে, এখন যাও। তা যাচ্ছি, কিন্তু পেত্তর না হয় নিজের চোখেই দেখো একবার। বাঁ হাত দিয়ে ডান হাতের কনুই ছুঁয়ে শ্রদ্ধার সঙ্গে কাগজটার দিকে আঙুল তুলে দেখাতেই আমি চমকে উঠলাম। পাতাটার ভেতর পৃষ্ঠাটাই এতক্ষণ চোখের সামনে ছিল। উল্টো পিঠে যে কিছু থাকতে পারে একবারও মনে হয়নি। আমি পাতাটা ঘুরিয়ে ধরতেই একেবারে থ হয়ে গেলাম। পরদিন সকালে তখনও 7টা বাজেনি। শচী অঘরে ঘুমোচ্ছে, বোধহয় মনুও এই খাটেই শোয়। সে কখন উঠে গেছে, কিন্তু শচীর ওঠার নাম নেই। সোচে, এই সোচে, এই সোচে। কে 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 কে? ইউরেকা শচে, ইউরেকা। কি ইউরেকা? কিসের ইউরেকা? এই কাক ভরে এসে কি হেয়ালি শুরু করলে? কাকেদের ভোর হয়েছে অন্তত ঘন্টাখানেক আগে। ঘড়ির দিকে তাকালেই বুঝতে পারবি চারপাশ রোদ্দুরে ভেসে যাচ্ছে। যা চোখে মুখে জলের ঝাপটা দিয়ে আয়, তোকে একটা দারুণ জিনিস দেখাবো। হ্যাঁ, কই কি জিনিস দেখি? না, যা আগে ফ্রেশ হয়ে আয়। ও তুমি না, দাঁড়াও। কই দেখাও এবার। এই দেখ, তোর মূর্তির ভেতর থেকে এটা বেরিয়েছে। যা, মূর্তি তো আমার কাছে। আরে কথাটা শোন না আগে। কাল রাতে তোর এখান থেকে ফিরে যেতেই সুবলদা এটা আমাকে দিল। বলল খাটের তলায় ঝাঁট দিতে গিয়ে পেয়েছে। বুঝলাম মূর্তিটা পড়ে যাওয়ার পর ছিটকে চোখের আড়ালে চলে গিয়েছিল। সেন্টার টেবিলের ওপর পাতাটা মেলে ধরলাম। দুপাশে চিত্র বিচিত্র নকশার বর্ডার দেওয়া পাতাটার মাঝখানে সরু কালির আঁচড়ে অনেকখানি লেখা। কি এটা? কি মনে হয়? বাংলা হরফে সংস্কৃত শ্লোক মনে হচ্ছে। অনুস্বার বিসর্গ দেখে বুঝতে পারছি। আমার দৌড় ওই পর্যন্তই। গ্রিক, হিব্রু, ল্যাটিনের মতোই আমার কাছে ফরেন ব্যাপার। কি লেখা আছে ওতে? গুপ্ত ভাণ্ডারের এই নকশা ফকশা কিছু? আমিও ভালো বুঝি না, তবে জয়দেব মার্কা বঙ্গজ সংস্কৃত উচ্চারণ করা যায় না এমন কুলীন পণ্ডিতি ভাষা নয়। 200 বছরের বংশ পরম্পরার ইতিহাস বলেই আমার মনে হলো। ব্যাস এই তোমার ইউরেকা? হ্যাঁ, কিন্তু ব্যাস এই বলছিস কেন? কয়েক পুরুষের রাজা রাজড়ার কাহিনী এটা। এই কুলদেবতার হাত বদলের সংকেতও বোধহয় পাওয়া যাবে। অবশ্য আরও খুঁটিয়ে দেখতে হবে। তবে এখনো পর্যন্ত যেটুকু বলতে পারি তা এই যে মানুষটি এই শ্লোকগুলোর রচয়িতা, তিনি কেবল ধাঁধা রচনায় সিদ্ধহস্ত ছিলেন না, তিনি চিত্রবিদ্যাতেও পারদর্শী ছিলেন। দুপাশের এই জিওমেট্রিক্যাল ডিজাইনটা দেখ। প্রথমে দেখে নিছক ডেকোরেশন বলে মনে হবে, কিন্তু আমার সন্দেহ তার অন্য কোনো উদ্দেশ্য আছে। তুমি যা বলছো তার কোনো প্রমাণ আছে? আছে, এই কালি। কালি? শচী হুমড়ি খেয়ে নকশার লেখার ওপর ঝাঁপিয়ে পড়ল। দূর, এ তো চাইনিজ ইঙ্ক। আজকের দিনে একটা শিশুও বলে দিতে পারে। দেখ সোচে, এই লেখা আর আঁকা কতদিন আগের আমি বলতে পারবো না, কিন্তু লোকটা যে অসাধারণ বর্ণবিজ্ঞানী ছিলেন তাতে সন্দেহ নেই।
দু ধরনের কালি তিনি এখানে ব্যবহার করেছেন। একটা স্থির, তার কোনো নড়নচড়ন নেই, জমি কামড়ে পড়ে আছে, কিন্তু অন্যটা দেখ, ডায়নামিক, চলে ফিরে বেড়ায়, এয়ারপোর্টের লুমিনাস সাইনের মতো, আলো পড়লে ঠিকরে দেয়। সত্যি তোমার মাথাটার অনেক দাম রে সোজে, অনেক দাম। আমার এই মাথাটার অনেক দাম। আরে এরকম ফ্ল্যাট অবস্থায় দেখতে পাবি না। রোদ্দুরের কাছে নিয়ে গিয়ে আলো ফেলে ঘুরিয়ে ফিরিয়ে দেখ, তাহলে বুঝতে পারবি। সচিত তড়াক করে উঠে দাঁড়িয়েই আবার চেপে সিট ডাউন হলো। কি ব্যায়াম হচ্ছে না অন্য কিছু? সকাল থেকে কেবল গুজগুজ ফুসফুস শুনছি, কোনো ষড়যন্ত্র নয় তো? না না, আসলে যারা বেলা অবধি ঘুমোয়, ঘুমের মধ্যে বিছানাময় চলে বেড়ায়, তাদের ঘুম ভাঙাতে আমার খুব ভালো লাগে। আপনার এই ভাইটি একেবারে যাচ্ছে তাই, বলে কিনা এটা কাক ভোর। ওর কথা আমাকে আর বলো না। বর্দি বেরিয়ে যেতেই সচিব পুবের জানালার কাছে ছুটল। কি হলো? এই যে ভুতুড়ে কাণ্ড মায়েরি, ভুল দেখছি না তো? ভুতুড়ে না, ভুতুড়ে না, অদ্ভুতুড়ে। কি দেখতে পাচ্ছি সেটা বল। একটু এপাশ ওপাশ উঁচু নিচু করতেই কোনো কোনো জায়গায় যেন সিকি ইঞ্চি লাফিয়ে উঠছে। এটাকে বলে মার্জ ডাইমেনশন। মনে হবে ফ্ল্যাট ছবি নয়, যেন মূর্তি, পাশ থেকে তলা অবধি অনেকখানি দেখা যাচ্ছে, কিন্তু আসলে তা নয়। কিন্তু খালি চোখে সবসময় সেটা বোঝা যায় না। ইউরেকা কেন বলেছিলাম এবার বুঝতে পারছিস? এদিকে চাফা সব জুড়িয়ে যাচ্ছে। এরপর দুদিন প্রায় এক নাগারে লেগে থেকেও খুব একটা কিছু সুরাহা করতে পারলাম না। বংশলতিকার পাশাপাশি যে একটা সাংঘাতিক মানচিত্রও এর মধ্যে লুকোনো রয়েছে, সেটা অনুমান করতে অসুবিধে হয় না। এই রাজপরিবার মানে সিংহবাবুদের আদিপুরুষ এই রাজ্যে এসেছিলেন বিকানের থেকে। তিনি বাঙালি ছিলেন না, কিন্তু তার স্ত্রী ছিলেন বঙ্গনারী। এই প্রদেশের সীমান্ত অঞ্চলে তিনি বসতি স্থাপন করেন। বৈবাহিক সূত্রে সিংহবাবুরা ক্রমশ বাঙালিদের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে যান। পরে আর সিংহবাবুদের কোনো উল্লেখ নেই, তার বদলে আছে অন্য পদবি। তার মানে মূর্তির হাত বদল ঘটেছে। তবে এই হস্তান্তর বৈধ না অবৈধভাবে হয়েছে তা জানার কোনো উপায় নেই। ছলে বলে কৌশলে গুপ্তঘাতী দুর্ঘটনার ভেতর দিয়ে যদি ব্যাপারটা না ঘটে থাকে, তাহলে একটা মাত্র সম্ভাবনাই বাকি থাকে, যাকে বৈধ আখ্যা দেওয়া যায়। সিংহবাবু পরিবারের বংশ লুপ্ত হলে পুত্র সন্তানের অভাবে মূর্তিটা হয়তো কন্যা পক্ষে বর্তায়। একটা আশ্চর্য ব্যাপার এই, বংশলতিকায় কোথাও কোনো কন্যা সন্তানের উল্লেখ মাত্র নেই, এমনকি পদবি বদলের পরেও নেই। এই উদ্ভট শ্লোকের অর্থ খুঁটিয়ে লক্ষ্য করলে একটা জিনিস বোঝা যায়, বংশের কুলদেবতা হলেও নটরাজ সবসময়ই জ্যেষ্ঠ পুত্রের সম্পত্তি হিসেবেই গণ্য হয়েছে। কিন্তু অতকাল আগের নামগুলোকে আজ আর শনাক্ত করার কোনো উপায় নেই। এমনকি সময়ের হিসাব করাও শক্ত। তৎকালীন কিছু ঘটনার তলায় সব চাপা পড়ে আছে। না, এভাবে এগোনো সম্ভব না। তাই আমার ছাপা লেখার ফাইল আর ছেঁড়াখোড়া রত্নগুপ্তি বিচিত্রম পুঁথিটা নিয়ে নতুন পদ্ধতিতে কাজ শুরু করলাম। সঙ্গে পুরনো ডায়েরিটাও রইল, যার মধ্যে নানান সূত্রে পাওয়া টুকরো তথ্যগুলো এলোমেলোভাবে নোট করা রয়েছে। সবকিছু পাশাপাশি রেখে বুঝলাম রত্নগুপ্তি বিচিত্রম আর এই ছালের ওপরের লেখাটা সম্ভবত একই লোকের। কারণ পুঁথির অক্ষর লিখন শৈলী বেশিরভাগ ক্ষেত্রে একই ধাঁচের হয়ে থাকলেও সংস্কৃতের এই বাঙালিয়ানা হয় না। এই নাটুকে হালকা স্টাইল কি করে মিলে যাচ্ছে? একই রচয়িতার যদি না হয়, তবে ধরে নিতে হবে ওই পুঁথির প্রভাবে, পুঁথির অনুকরণেই পরবর্তীকালে এই লেখাটা হয়েছে। এই যে তনু দাদা, তুমি এই ঘরে আছো কেন? কি হয়েছে? ভয়ানক কাণ্ড। থানা থেকে এইমাত্র একজন লোক সাদা পোশাকের পুলিশই মনে হলো। পুলিশ? কোথায় সে? ঘরে এনে বসে এসো নাকি? মাথা খারাপ? সে আমি বিদায় করে দিয়েছি। বাজার নিয়ে ফিরে এসে সবে সদরের তালা খুলতে যাচ্ছি, এমন সময় লোকটা এসে পরিচয় দিল। দুদিন ধরে তুমি নিজের কাজে ডুবে আছো, এখন পুলিশ মানেই ঝামেলা, অনেকটা সময় শুধু নষ্ট হবে। তাই বললাম এখন বাড়িতে কেউ নেই। আমায় তালা খুলতে দেখে সেরকমই আন্দাজ করেছিল, তাই কয়েকটা মামুলি প্রশ্ন করে চলে গেল। কিন্তু আমার খুব চিন্তা হচ্ছিল।
তুমি যদি বাইরের বারান্দায় বেরিয়ে আসো। কাজের তাল কেটে গেছে, নতুন করে আর কাজ শুরু করার উৎসাহ নেই। পুলিশের আগমন রহস্যটা ঠিক বোধগম্য হলো না। শুধু মামুলি জিজ্ঞাসাবাদে তো কিছুই আন্দাজ করা যাচ্ছে না। নিশ্চয়ই গোলমাল অন্য জায়গায়। লোকটা কোন থানা থেকে এসেছে সেটা সুবলদা বোধহয় জিজ্ঞেস করতে সাহস পায়নি। অবশ্য লোকটাও আর বলে যায়নি সে আবার আসবে কিনা। এখন আবার কে ফোন করেছে? সুপর্ণা পরদিনই নিজের জায়গায় ফিরে গেছে। সচি বা পুলিশ নয় তো? সন্দেহ বসে হয়তো বাজিয়ে দেখছে। কে এক লালু তোমার সঙ্গে কথা বলতে চায়, বিশেষ দরকার। লালু? ও আচ্ছা, সচি। কোনো কারণে নিশ্চয়ই নিজের পরিচয় গোপন করতে চায় সচি, নইলে সুবলদাকে অন্তত ওই নাম বলতো না। তনু বলছি, কি ব্যাপার? গিয়েছিলাম ওখানে। বাড়িটা পৈতৃক নয়, ব্যাচেলার জ্যাঠা ওকে লিখে পড়ে দিয়ে গেছেন। মিউনিসিপ্যালিটি থেকে নামটা নোট করে নিয়ে এসেছি। নৈবেদ্য ছাড়া এখন আর কাজ হয় না, বুঝলে? তা ও বাড়ির অবস্থা শোনো। এক দূর সম্পর্কের ভাইপোর উদয় হয়েছে, কেয়ারটেকার হিসেবে সেই এখন দেখাশোনা করছে। তোপে টিকবে না বোধ হয়। নিজের দুই দিদি আছেন আমেরিকায়, ওর অবর্তমানে ন্যায্য তো তারাই, বুঝলে নাকি সেরকমই বয়ান আছে। কিন্তু তাদের ঠিকানা পাওয়া গেছে, কিন্তু মুশকিল হয়েছে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা যায়নি। বাড়ি বন্ধ, বোধহয় কোথাও বেড়াতে গেছে। কিন্তু একদিন তো ফিরবে। ভাইপোটি তাহলে কিসের আশায়? আর বলো না, ছোড়াটার ধারণা এই ধ্যাড় গাইয়া জায়গায় বাড়ি নিয়ে ওরা মাথায় ঘামাবেন না। বাবা, এত খবর তুই? আমি কি আর তেনারা? তেনারা আবার কেনারা? কাদের কথা বলছিস? তেনারা বুঝতে পারো না? ব্যাংকের বই দরকারি কাগজপত্র সব নিয়ে তেনারা আলমারি সিল করে রেখে গেছেন। যাক, অনেক খবরই জোগাড় করেছিস তাহলে। এখনই কি, আরো আছে। ঢুকেছিলাম ওই বাড়িতে। হ্যাঁ, সে কি রে? ওই ঘরটার মধ্যেও সত্যি বলবো, গাটা কেমন ঝমঝম করছিল। এখনো বুঝলে কালো কালো দাগ শুকিয়ে আছে। তুই কি বলে ওখানে গেলি সোচে? কেন? খুব সহজে। ছোড়াটার সঙ্গে দেখা করে বললাম একতলার বাকি ছাদটা আমি কিনতে চাই। শুনে অরাজি হলো না। মাস তিনেক পরে দেখা করতে বললো, নাম ঠিকানা রেখে দিল। ছি 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 ছি, এটা তুই কি করলি? দিয়েছি, বুঝলে না? ওর এডিট আমার সঙ্গে যদি তোকে কেউ কখনো দেখে থাকে বা দেখে। পাচ্ছে কোথায়? আমার জঙ্গল সাপ, এখন দেখলে তুমি চিনতে পারবে না। সেটা বরং ভালোই করেছিস। কিন্তু এদিকে একটা কাণ্ড হয়েছে। একটু আগে নাকি বাড়িতে পুলিশ এসেছিল। কি হলো? কেটে গেল কেন? যাকে যাক, যাই হোক, সচি মোটেই ইডিয়েট নয়। অনেক তলিয়ে ভেবে বেশ সাবধানেই সে পা ফেলে এগিয়েছে। তার এত সাধের দাড়িগোঁফ পর্যন্ত কামিয়ে নির্মূল করে ফেলেছে। এতটা আমার নিজেরই কখনো মাথায় আসতো না। ওর সাহায্য চেয়েছি ঠিকই, কিন্তু কোনো বিপদের মুখে তো ঠেলে দিতে চাইনি। এখনো কোনো বিপদে পড়ল না তো? একেবারে অকুস্থলের ঘাঁটিতে ঝাঁপিয়ে পড়বে এভাবে, সেটা আমারও মাথাতে আসেনি। হাতের কাগজপত্র, ফাইল, নোটবই, পুঁথি সব গুছিয়ে তুলে রাখলাম। এই অবস্থায় আর এভাবে এগোনো যাবে না। মূর্তি রহস্য পুরোপুরি খুলতে হলে অন্যভাবে, অন্য দিক থেকে এগোতে হবে। সেই অন্য দিকগুলোর একটা বহ্নি দেবী, সচির দেবী দিদি, যিনি কর্পূরের মতো উবে গিয়েছেন কলকাতার জগৎ থেকে। তাঁর সম্পর্কিত কিছু সূত্র হয়তো যার কাছ থেকে পাওয়া যেতে পারত, তিনিও এখন পশ্চিমবঙ্গের বাইরে। কবে ফিরবেন নিশ্চিত করে কিছুই জানা যাচ্ছে না। কিন্তু এই সময়টা তো হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকলেও চলবে না। আইডল ব্রেন সবসময় তো আর শয়তানের কারখানা নয়, শাস্তির কারখানাও হয়ে ওঠে। নিজেকে ব্যস্ত রাখতে বিজ্ঞাপনের জবাবে আসা পুরনো চিঠির গোছা নিয়ে বসলাম। টেবিলের ড্রয়ারে অনেক দিন ধরে অবহেলায় পড়েছিল সেগুলো। এখন অবশ্য চিঠিপত্রের প্রয়োজন একরকম শূন্যের কোঠাতেই। নতুন করে গবেষণার পথ বন্ধ। শত্রুদের হুমকি তাদের কাজের মধ্যে দিয়েই বুঝিয়ে দিয়েছে। এই একতরফা চিঠিগুলোর কোনোটারই বোধহয় জবাব দেওয়া হয়নি। একটা শুকনো ধন্যবাদও না। খানতিনেক চিঠি ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে দেখতেই বোধহয় আধ ঘন্টার বেশি সময় চলে গেল।
হ্যাঁ, কি ব্যাপার? লাইনটা তখন কেটে না দিয়ে উপায় ছিল না, এখন অন্য জায়গা থেকে আবার ট্রাই করলাম। শোনো, আমার মনে হয় ওটা ঝিল রোডের ব্যাপারে না। এত তাড়াতাড়ি তোমাকে ট্রেস করা অসম্ভব, আর আমি তো ধরা ছোঁয়ার মধ্যেই আসিনি এখনো যে আমার জন্য তুমি জড়িয়ে যাবে। তাহলে লোকটা কি আমাদের বাড়ির দরজায় স্টক মর্নিং ওয়াক করতে এসেছিল নাকি? এই দেখো, তা কেন, অন্য কোনো ব্যাপারে খোঁজ নিতে এসেছিল নিশ্চয়ই। দেখো গে, হয়তো তোমার লোকাল থানা থেকেই পুলিশ এসেছিল। বোকার মতো কথা বলিস না সোচে। অন্য কোনো ব্যাপার আবার কি? আমি কি ব্যাংক ডাকাতির নায়ক নাকি অন্য কিছু যে হুলিয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে? তোমাকে বোকা বানানোর ফলস কেসও হতে পারে। যে এসেছিল সে আদৌ পুলিশ নয়, এইটাই আমার মন বলছিল গোড়া থেকে। তা পুলিশ নয় তো এই অবতার পুরুষটি কে? পাবলিক স্টেজে কাটা সৈনিকের পাঠ করতে এসেছিল? তুমি আজ সকাল থেকেই ধানি হয়ে আছো, এত ঝাল, কি ব্যাপার? সরি লালু, মাথাটা একেবারে গরম হয়ে আছে, বুঝেছিস তো? তাই ফর নাথিং তোকে কথা শুনিয়ে যাচ্ছি। ঠিকই ধরেছি, মাথা ঠান্ডা থাকলে বুঝতে ইদানিং তোমার শুভাকাঙ্ক্ষীর অভাব নেই। তারা তোমাকে একটু পুলিশের ভয় দেখিয়ে রাখলো। ব্ল্যাকমেইল? এক হিসেবে তাই। তুমি যে স্রেফ লেখার জন্যই মূর্তির ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছিলে, নানা জায়গা থেকে খোঁজ খবর করছিলে, এটা ওরা বিশ্বাসই করতে পারেনি। আমি কেবল ভাবছি ওটার কথা ওরা কি করে জানলো। টিভি দিদি কোত্থেকে পেয়েছিলেন আমি জানি না, তবে ভাবসাব থেকে মনে হয়েছিল অনেকদিন থেকেই জিনিসটা ওর হেফাজতে রয়েছে। ওটা ওরই প্রপার্টি। চোরাই মাল দিয়ে কেউ অন্তত গুরু দক্ষিণা দেয় না। ওটা তো উনি আমাকে দেননি, শম্পু গোসাইয়ের ছেলেকেই দিয়েছিলেন। আমরা যা ভাবছি হয়তো দেখা যাবে মোটেই তা নয়। আমার ঘর তছনছ করে ওরা অন্য কিছু খুঁজছিল, এমনও তো হতে পারে। নটরাজকে ওরা হয়তো চোখেও দেখেনি, হয়তো ওটার বাজার দর সম্পর্কেও কোনো ধারণা নেই। কথাটা মন্দ বলনি, ভাবতে হচ্ছে। আচ্ছা, পরে আবার হবে। সুবলদার রেখে যাওয়া মুড়ির ঠোঙাটার দিকে তাকাতে বহুকাল আগের একটা মজার ঘটনা মনে পড়ে গেল। ক্লাস 8-এর কথা বোধ হয়। হাফ ইয়ারলি পরীক্ষায় সংবাদপত্রের উপকারিতার বিষয়ে রচনা লিখতে গিয়ে শচী একটা মোক্ষম পয়েন্ট তুলে সমস্ত ক্লাসের হাসির খোরাক জুগিয়েছিল। এখনো মনে পড়ে কথাগুলো। শচী লিখেছিল, আমাদের জীবনে খবরের কাগজ যে অপরিহার্য তার অন্যতম প্রমাণ খবরের কাগজ থেকে ঠোঙা হয়। মানব সভ্যতার অন্যতম অবদান ঠোঙা কেবল আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বহন করেই আনে না, সে আমাদের সাধারণ জ্ঞান আর পাঠাভ্যাস বাড়ায়। অনেক পুরনো টুকরো খবর ঘরে ঘরে বয়ে এনে স্মৃতিশক্তিকে উস্কে দেয়। ঠোঙা তৈরির এবং ভাঁজ করে রাখার এক বিশেষ কৌশল আছে। ইহা নানা আকৃতির এবং প্রকৃতির হয়। ঠোঙাটা হাতে নিতেই হেডিংটা চোখে পড়ল, বহ্নিবালার পুনরাভিনয়। বহ্নি দেবীর খবর যে এত সহজে হাতের গোড়ায় এসে যাবে তা আমি ভাবতেই পারিনি। কিন্তু মূল খবরটা পড়ে নিরাশ হলাম। বহ্নিবালা কোনো অভিনেত্রীর নাম নয়, এককালের জনপ্রিয় একটা নাটকের নাম। স্টার থিয়েটারে সেটা নতুন উদ্যমে অভিনীত হওয়ার খবর ছাপা হয়েছে রূপমঞ্চ নামের এক বিখ্যাত পত্রিকার পৃষ্ঠায়। রূপমঞ্চ? কিন্তু এই কাগজটা তো কবেই বন্ধ হয়ে গেছে। কালীবাবুও হয়তো নেই। না, পুরনো ফাইল ঘেঁটে টেটে দেখতে হবে। অবশ্য কাছেই চৈতন্য লাইব্রেরি আছে, একবার ওখানে চেষ্টা করে দেখলে হয়। সেই সময়কার কোনো খবর যদি... এই ভয়টাই আমি করছিলাম। খাইদাই পক্ষীটি বনের দিকে চক্ষুটি, এরই ভেতর তৈরি হয়ে গেছ। তা বুড়োর হাতের চাটা নিতেন পক্ষে গিলে যাও। মানসিক চাপে কয়েকদিন সুবলদাকে অনেক কথা শুনিয়েছি। পরিস্থিতি সামলে উঠলে সব বুঝিয়ে বলবো, তাই কোনো কথা না বলে চটজলদি চা সাবার করে বেরিয়ে গেলাম। বেশ কয়েক বছরের পুরনো বাঁধানো খণ্ড নিয়ে বসেছিলাম। ভেবেছিলাম দীর্ঘ পণ্ডশ্রম হবে, কিন্তু কপাল ভালো। তার মধ্যে বছর দুয়ের পাতা উল্টাতেই একটা শিরোনামে দৃষ্টি আটকে গেল, মধ্যে নতুন মুখ। কিন্তু খবর পড়তে গিয়ে রীতিমতো হতাশ। স্টেজে নবাগত কয়েকজন অভিনেতাকে নিয়ে এই আলোচনাটা ফাঁদা হয়েছে। এদের মধ্যে একজন আবার সেই যাত্রার রমরমা যুগের রেওয়াজ অনুযায়ী স্ত্রী ভূমিকায় নামতেন, ভুবন বিহারী সেন। নামটা কেটে ছেঁটে বিজ্ঞাপনে ভুবনরানী হয়ে গিয়েছিল। সাজের পর তার চেহারা দেখে মেয়ে নয় বলে ধরা সত্যিই শক্ত ছিল। আমার কাজের লেখা না হলেও লেখাটার মধ্যে বেশ একটা টান ছিল।
বিশ্লেষণ আর যুক্তি এমন অকাট্য আর আকর্ষক যে ছাড়তেই পারছিলাম না। বিশেষ করে এই সমালোচকের নাম দেখার লোভে শেষ পাতা অবধি আসতেই হলো। ভাগ্যিস এসেছিলাম, নইলে শেষ চমকটা বাদ পড়ত। লেখক দেবনারায়ণ দাস সেকালের এক ডাকসাইটে স্টেজ ক্রিটিক। হালকা চালে গূঢ় কথাটুকু বলে দেওয়াই ওনার স্টাইল ছিল। তিনি এই লেখাটির পরিশিষ্টে বহ্নিময়ী অগ্নিহোত্রী নামে এক নবাগতার বিরূপ সমালোচনা করেছেন। লিখেছেন, মেয়েটির বয়স অল্প, নামের সামনে পেছনে যাকে বলে আদ্যান্তে আগুন, তবু পুরো ব্যাপারটাই ধোঁয়া ছাড়া আর কিছুই নয়। বাঙালি মেয়ের ওই অবাঙালি পদবীর মতোই। ভেতরে প্রবল ইচ্ছা শক্তি রয়েছে, কায় মনোবাক্যে অভিনয় করার দুর্দান্ত আকাঙ্ক্ষা। একে যদি আগুন বলা যায় তো আগুন। চেহারায় আঁচ আছে, কণ্ঠ উত্তম, কিন্তু ব্যবহারের কোনো ক্ষমতা নেই। আসলে থিয়েটারের জ্ঞানগম্যি না থাকলে যা হয়, যাত্রায় আর মঞ্চে অনেক ফারাক, ঠিক যেমন সেঁকো গোঁসাই আর শিশির ভাদুরীতে। আচ্ছা, এই অগ্নিহোত্রী মেয়েটি কি তাহলে আসলে বহ্নি দেবী, শচীর দেবী দিদি? সময়ের হিসাবে তো সেই রকমের সন্দেহ হয়, কিন্তু তা কি করে সম্ভব? ওই অবাঙালি প্যাটার্নের বহ্নি দেবীর নামটা মনে হয় পরবর্তীকালের পিক আপ, হিন্দি চলচ্চিত্রের আমদানি। এছাড়া অগ্নিহোত্রের প্লাস পয়েন্ট হিসেবে দেবনারায়ণবাবু কণ্ঠস্বরের উল্লেখ করলেও নাচ গানের কথা বলেননি। অথচ এই দুটো ব্যাপারেই দেবী দিদি হিন্দি নায়িকাদের সঙ্গে পাল্লা দিয়েছেন একদিন। নামের সাদৃশ্য থাকলেও এরা দুজন কি তাহলে আলাদা ব্যক্তি? কলকাতায় দেবী দিদির আসল নাম তাহলে অন্য কিছু ছিল, পরে যা বরাবরের মতো মুছে যায়? না, এখানে আর ওনার কোনো লেখা চোখে পড়ছে না। দেখি লাইব্রেরিয়ান যদি কিছু সাহায্য করতে পারে। লাইব্রেরিয়ান ভদ্রলোকটি বললেন, নামটা কি বললেন? দেবনারায়ণ দাস। মনে হচ্ছে এই ব্যাপারে আমি আপনাকে হেল্প করতে পারবো। আসলে অথরদের নাম ঠিকানা আমরা সাধ্যমতো টুকে রাখি কি না, আর তারা আমাদের পেট্রন তো বটেই। নেপেনবাবু একসময় আমাদের লাইব্রেরিতে খুব আসতেন, ঝোলা ভর্তি করে দরকারি বইপত্র নিয়ে যেতেন। নেপেনবাবু বুঝলেন তো, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়। আর শুধু নেপেনবাবুই না, আরও অনেকে এসেছেন। এই দেবুবাবুও, দাঁড়ান, হ্যাঁ, এই দেবুবাবু লোকটা একটা সময় আমাদের খান কয়েক বই প্রেজেন্ট করেছিলেন। আর তার আগে ঠিক বুঝতেই পারিনি উনি একজন লেখক। আসতেন যেতেন এই পর্যন্তই। এই তো এই রেজিস্ট্রি বুকেই ছিল। এই যে পেয়ে গেছি। এই নিন ঠিকানা। অনেক কাল আর ওর কোনো খবর জানি না। আর দেখা হলে আমাদের কথা বলবেন কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই বলবো, অনেক ধন্যবাদ। লাইব্রেরি থেকে ঠিকানাটা পাওয়া মাত্রই ছুটলাম লেক টাউনে। একজন বিবাহিতা মহিলা দরজা খুললেন। দেবনারায়ণ দাস মশাইকে একটু খবর দেবেন, বিশেষ দরকার। আপনি কোথায় থাকেন? কোত্থেকে আসছেন? নর্থ ক্যালকাটার চৈতন্য লাইব্রেরি থেকে। আপনার আবার মৃত্যুর খবর জানেন না? বছর আগে তো পেপারে উঠেছিল। এবার শীতটা বোধহয় জাঁকিয়েই পড়বে। আগাম নোটিসেই রাস্তার লোকজন কমে এসেছে সন্ধ্যের পর। পুলওভার গায়ে দিয়েও ঠান্ডাটা বেশ টের পাচ্ছি। ট্রাউজার্সের পকেটে হাত ঢুকিয়ে চিঠিটা বের করে শেষবারের মতো একবার চোখ বুলিয়ে নিচ্ছিলাম। বিজ্ঞাপনের জবাবের শেষ চিঠি। না খোলা অবস্থাতেই পড়েছিল এতদিন, কিন্তু আজ খুলেই চক্ষু চড়ক কাজ। কথায় কম, কিন্তু ওজনে ভারী, উড়িয়ে দেওয়ার মতো নয়। ইনল্যান্ড লেটার, ভেতরে কোনো তারিখ নেই, ওপরে দুতরফা ডাকঘরের ধ্যাবড়ানো ছাপ আছে, কিন্তু পড়া যায় না। পোস্ট অফিসের নাম, এমনকি ডেট পর্যন্ত সম্পূর্ণ ঝাপসা। হাতের লেখা সামান্য কাঁপা হলেও অক্ষরগুলো গোটা গোটা, পরিষ্কার। যে কোনো সন্ধ্যায় এলে বলতে পারি, ইতি অবনী কর্মকার। রাস্তার নাম আর নম্বর আছে নামের তলায়। চারপাশে সতর্ক নজর রেখে বেরিয়ে পড়েছি। এখন পড়তে
বুকের ভেতরে একটা সন্দেহ হলো, আবার কোনো ফাঁদ নয় তো? আমাকে ডেকে নিয়ে যাওয়ার নতুন কোনো কৌশল? আরও একবার বোকার মতো এভাবে অচেনা জায়গায় যাওয়াটা কি ঠিক হবে? না, যখন এসেই পড়েছি তখন শেষ দেখেই ছাড়ব। নতুন বাজারের গেটের দুপাশেই ব্যারাক বাড়ির মতো দুখানা বিশাল বাড়ি টানা চলে গেছে। একতলায় কাঁসার বাসন ইত্যাদির দোকান। ওপরে তাকাতেই সাইনবোর্ডটা চোখে পড়ল। নম্বর মিলিয়ে ওপরে উঠে দেখলাম যাত্রা পার্টির অফিস। তারই মধ্যে রয়েছে কাঠের অক্ষরের দোকানটা। ভেতরে মাঝবয়সী একজন লোক বসে ছড়ানো কাগজপত্র দেখে তিনি অর্ডার মেলাচ্ছিলেন। আমাকে দেখে জিজ্ঞেস করলেন, কি চাই? অবনী কর্মকারের সঙ্গে দেখা করা যাবে? কেন বলুন তো, জরুরি কোনো দরকার? হ্যাঁ, উনি আমাকে দেখা করতে বলেছিলেন। তা এখানে কেন? উনি তো আজকাল আর এখানে আসেন না। ও, গণেশ টকির পেছনের রাস্তায় গিয়ে দেখুন একবার। তবে মনে হয় না দেখা করবেন। নিন বাড়ির নম্বর। এই বাড়িটার একতলার প্রবেশ পথে সিলিংয়ে 40 ওয়াটের একটা লালচে বাল্ব ধোঁয়ার ময়লায় এক কোট খেয়ে মিটমিট করে জ্বলছিল। ঠিকানা জিজ্ঞেস করায় এক বিহারি প্রৌঢ়া সিঁড়ি দেখিয়ে দিলেন। 32 জাতের ভাড়াটের 36 রকমের কিস্সা কাহিনী শুদ্ধ হোলডল টাইপের বাড়ি থাকে এক একটা। তার ভেতরে যা ঢোকানো যায় তাহাই ধরে যায়। সিঁড়ি দিয়ে 3 তলায় উঠতে উঠতে সেটাই নজরে পড়ল। ভেতরে আসুন, উনি আপনার জন্যই অপেক্ষা করছেন। শুধু দরজার বাইরে না, ভেতরেও চমক অপেক্ষা করছিল। মোজাইক টাইলস, দেওয়ালে প্লাস্টিক পেইন্ট, বাহারি বাতি, আসবাবপত্রে ঝকঝকে পালিশ, সব মিলিয়ে যেন অন্য জগৎ। লোকটার পিছু পিছু ভেতরের যে ঘরটায় গিয়ে দাঁড়ালাম সেটা মাঝারি আকারের একটা শোবার ঘর। মিটমিট করে আলো জ্বলছে। তাপিন জাতীয় কিছু একটা ওষুধের গন্ধ নাকে এসে লাগলো। সামনের দিকের লোকটা একটা গদিমোড়া চেয়ার দেখিয়ে ইশারা করে নিঃশব্দে চলে গেল। চোখ খানিকটা সয়ে যেতেই দেখতে পেলাম সামনের খাটের বিছানায় থাক থাক বালিশে হেলান দিয়ে একজোড়া হাই পাওয়ার চশমার লেন্স আমার দিকেই তাকিয়ে রয়েছে। গলা অবধি চাদর টানা থাকলেও বোঝা যায় মাঝারি হাইটের মানুষটা কুঁকড়ে একেবারে এতটুকু হয়ে গেছে। জিজ্ঞেস করলাম, নমস্কার, আপনি নিশ্চয়ই অবনী কর্মকার? আপনার চিঠি পেয়েই আমি এসেছি। জানি, কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল। অনেকদিন আগে আসা উচিত ছিল আমার। আই এম সরি। দেরি তো সত্যিই হয়েছে। আসলে আপনার চিঠিটা অন্য কিছু চিঠি আর কাগজপত্রের সঙ্গে হারিয়ে গিয়েছিল। আজই প্রথম খুঁজে পেলাম। কিন্তু চিঠিতে কোনো তারিখ ছিল না, আর পোস্ট অফিসের ছাপটাও এত অস্পষ্ট যে... এই নিন, আপনার জন্যে। আরে না না না, এত কিছু কেন? কি আশ্চর্য ব্যাপার, এখন আমার গলা দিয়ে নামবে না কেন? বিষ তো নয়, কফির সঙ্গে যৎসামান্য অতিথি বলে কথা। ছি ছি, আমি সে কথা বলিনি। আসলে আপনি রোগের যন্ত্রণায় শয্যাশায়ী, কথা বলতেও আপনার কষ্ট হচ্ছে, আর আমি সামনে বসে... যন্ত্রণা তো আছেই, বাত আমাকে একেবারে পঙ্গু করে ফেলেছে। বিছানা থেকে নামা ওঠা নড়াচড়ার সাধ্য নেই, সেই সঙ্গে হাঁপানির টান। এ ভবিতব্য, তোমার কিচ্ছু করার নেই। এই দেখো, তুমি বলে ফেললাম। তুমি তো বলবেন, আপনি বয়সে কত বড় আমার চেয়ে। তা ঠিক, তোমার যে এত কম বয়স দেখার আগে তো ভাবতেই পারিনি। আচ্ছা, আমার কত বয়স কিছু আন্দাজ করতে পারো? এখনো একটাও দাঁত পড়েনি বা চুলও পাকেনি। তা হবে 55-56 হবে। হলো না। কেন, বেশি বলে ফেলেছি? 81 চলছে। 81? বলেন কি? আপনি ঠাট্টা করছেন। ঠাট্টা করবো কেন? আমি কি আজকের মানুষ? আমার ছোট ছেলেকে তো তুমি দেখেছ। নবনী 50-এ পা দিয়েছে। কদিন আগে তার জন্মদিন গেল। আপনার ছেলেকে আমি দেখেছি?
কোথায় বলুন তো? কেন, নতুন বাজারে কাঠ খোদাইয়ের কারখানায়। ওই তো ফোন করে তোমার আসার খবর আমাকে জানালো। ধরণী, রমণী, নবনী, আমার 3 ছেলে, ওরা সব যে যার মতো আলাদা থাকে। এত বড় বাড়িতে আপনি একাই থাকেন? একা না, বুড়ো বুড়িতে আছি। আমার দ্বিতীয় পক্ষ, তা সেও 72-এ বুড়ি। আরও একজন সর্বক্ষণ ছায়ার মতো ভজনলাল আছে, ও আমার ছেলের চেয়েও বেশি। ভাড়াটেরাও সজ্জন, দরকারে অনেক করে। সংসারের এটাই নিয়ম। ডানা গজালে আর কেউ বাসার দিকে ফিরেও তাকায় না। পৈতৃক বাড়ি, এই এঁদো উত্তর কলকাতা, এসব ওদের পছন্দ না। তার জন্যে আমার দুঃখ নেই। আমি সাবেক কালের শেকড় ধরে ঝুলে আছি। এভাবেই একদিন খসে যাব। আমার দুঃখটা কি জানো? কি দুঃখ? ওরা কেউ বংশের ধারা পেল না, জীবিকা বদলে ফেলল। বড়জন ডাক্তার, মেজ কন্ট্রাক্টর, একমাত্র নবনী লাইনটা একটু ছুঁয়ে আছে। ওই একটু আধটু যোগাযোগ রাখে, টেলিফোনে হলেও খবরাখবর নেয় না। তোমাকে আবার এসব কেন বলছি? আপনি তো ব্লক মেকার ছিলেন, মানে আপনাদের রাজত্বই ছিল বলতে পারো। হ্যাঁ, রমরমে অবস্থা, সে আমার বাবা কাকাদের আমল। তাহলে তোমাকে বলি, কৃত্তিবাসী, কাশিদাসী রামায়ণ মহাভারত হয়তো দেখেছ, বটতলার ছাপা। ওর সব ছবি এদেরই করা, ব্লক পর্যন্ত। ওরকম হাতের কারুকাজ আর হবে না, সে একটা যুগ গেছে। এখনো এখানকার গয়নার দোকানে ডিজাইনের বই দেখতে পাবে। তার সব নকশা এই অবনী কর্মকারের তৈরি। কর্মকার মানে কামার না। আমরা আদিতে ছিলাম স্বর্ণকার, মণিকার বলাই ঠিক। অল্প বয়সে আমার জ্যাঠ ঠাকুরদা প্রথমে ছিলেন সীমান্ত বাংলার এক রাজবংশের বেতনভুক্ত সভাশিল্পী। পরে কোনো কারণে মতবিরোধ হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে রাজগৃহ বদল করেন। রাঢ় দেশের জঙ্গল মহলের অন্য এক রাজপুরুষের সভাভূষণ হন। এই রাজা ছিলেন যেমন দুর্দান্ত খেয়ালি, তেমনি দুর্দণ্ড প্রতাপ। তেমনি গুণীদের কদর দিতেও তাঁর জুড়ি ছিল না। রাজা নিজেও চিত্রচর্চা করতেন, অবসর সময় ছবি আঁকতেন। তাই জ্যাঠ ঠাকুরদা ওখানেই পেয়েছিলেন সত্যিকারের স্বাধীনতা আর সম্মান, নিজের খেয়াল খুশিতে ডুবে থাকার অধিকার। বেতনভুক্ত না হয়ে বৃত্তিধারী পার্ষদ। ঠাকুরদার প্রতিভা খুলতে শুরু করেছিল ওই সময় থেকে। অনেক গুণ ছিল তাঁর, মগজে খেলা করত উদ্ভট সব কল্পনা, তোমাদের ভাষায় যাকে বলে এক্সপেরিমেন্ট। তাতে তাঁর ক্লান্তি ছিল না। এই দেখো, আবার শুরু করলাম। বিরক্ত লাগছে তো? মোটেই না, আপনি বলুন না। জ্যাঠ ঠাকুরদাকে আমি দেখিনি, কোনো ঠাকুরদাকেই দেখিনি। ছেলেবেলায় বাবার মুখে গল্প শুনেছি, পরে মায়ের মুখে। সে সবই 2-3 হাত ফেরতা গল্প। তার কতটা রং আর কতটা রং চটা কিছুই হলফ করে বলতে পারবো না। রাজবাড়ি থেকে জ্যাঠ ঠাকুরদা মাঝে মাঝে ঘরে ফিরতেন। তখন নিজের কাজের কথা, পরীক্ষা টরীক্ষার কথা
ভাইদের বলতেন, আলোচনাও করতেন। তাঁরা কিছুটা বুঝতেন, অনেকটাই হয়তো বুঝতেন না। দাদার পাগলামি ভেবে চুপ করে থাকতেন, কিন্তু সেসব মোটেই পাগলামি ছিল না। পাগলামি হলে ত্রিপুরার মহারাজা তাকে রত্নাকর উপাধি দিতেন না। শুনেছি একবার জ্যাঠ ঠাকুরদা ওই রাজবাড়িতে আমন্ত্রিত অতিথি হয়েছিলেন। রাজার পক্ষ থেকে তাকে দুটো বিচিত্র উপঢৌকন দেওয়া হয়। দামি পাথর বসানো ডোগরা স্টাইলের একটা মজাদার হাতি, সেটা আসলে মূল্যবান কাগজপত্র রাখার বাক্স, আর অদ্ভুত তেল রঙে আঁকা পোর্ট্রেট। দুটোই জ্যাঠ ঠাকুরদার কীর্তি। মহারাজ এতই অভিভূত হয়েছিলেন যে দেশে ফিরেই শিল্পীকে ওই খেতাব দিয়েছিলেন। এই ঘটনার পর থেকেই জ্যাঠ ঠাকুরদার নাম ছড়িয়ে পড়তে লাগলো চতুর্দিকে। হয়তো হয়তো সেই সঙ্গে শত্রুর সংখ্যাও বাড়তে থাকে। শত্রু কেন? মানে উনি তো কারো কোনো ক্ষতি করেননি। না, তা করেননি। একেবারেই নিজের খেয়ালে নিজে বুঁদ হয়েছিলেন। কিন্তু তাতে কি নিস্তার আছে? আশপাশের মহল থেকে গোপনে ডাক আসছিল, মুখে ভাঙিয়ে নিয়ে যাবার চেষ্টা হচ্ছিল। কিন্তু উনি ছিলেন নির্লোভ কাজের মানুষ, কোনো ফুসলানিতে কান দেননি। যতদূর গল্প শুনেছি, উনি এই সময় একটা মস্ত বড় কাজে হাত দিয়েছিলেন। পরিকল্পনাটা ওর নিজের হলেও রাজামশাই ওকে মদত না দিলে সেটা কার্যকর করা হয়তো আদৌ সম্ভব হতো না। কাজটার জন্যে এখানে সেখানে ঘুরতেও হয়েছে কখনো কখনো। ওই ব্যাপারে রাজামশাই সাহায্য করেছেন, সুযোগ করে দিয়েছেন। অনেক দিন ধরে একটু একটু করে কাজটা যখন প্রায় শেষ করে এনেছেন, রাজামশাই হঠাৎ গত হলেন। অনেক দিনের এক অভিভাবক, পৃষ্ঠপোষক এবং অন্তরঙ্গ সঙ্গীর আকস্মিক বিদায়ে ঠাকুরদার জগৎ কেমন শূন্য হয়ে গেল। বুঝলেন, রাজবাড়ির পালা এবার সাঙ্গ হলো। তাঁর নিজেরও তখন বয়স হয়েছে, বিয়ে থা করেননি, একলা মানুষ। কোথায় ফিরবেন চট করে ভেবে পেলেন না। কেন? বাড়িতে, ভাইদের কাছে? না, বাড়ির চেহারা ততদিনে বদলে গেছে। ভাই ভাই ঠাঁই ঠাঁই হয়েছে। তাহলে মানুষটা শেষ পর্যন্ত কোথায় গেলেন? কোথাও না, যাওয়াই হলো না ঠাকুরদার। কথায় বলে, রাজা যায় রাজা আসে, রাজার ভাই রাজা হলো। সে বয়সে অনেক ছোট, কিন্তু বুদ্ধিতে না। অন্য মেজাজ মর্জির, প্র্যাকটিক্যাল, বিষয় জ্ঞান একবারে টনটনে। ঠাকুরদাকে সে ছাড়ল না, বলল, আপনি আবার কোথায় যাবেন? থাকুন থাকুন, এখানে যে কাজ করছিলেন করুন। একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? মনে করব কেন, আমি তো বলতেই চাই। না মানে তখন থেকে কাজই শুনে আসছি, তবে কাজটা কি সেটা কিন্তু স্পষ্ট করে বলেননি আপনি। ওহো, বলিনি বুঝি? মূর্তি, পাথর এইসব নিয়ে একখানা পুঁথি লিখছিলেন জ্যাঠ ঠাকুর দাদা। ইতিহাসের মতো এইরকমই শুনেছি। পুঁথি?
এই কি তাহলে সেই মানুষ? অবনীবাবু কি তাহলে আসল গাছের শেকড় ধরেই ঝুলে আছেন? পুঁথি লিখছিলেন শুনে অবাক হওয়ার কিছু নেই। স্কুল কলেজে না পড়লেও উনি ছিলেন শিক্ষিত মানুষ। বাড়িতে এক গুরুমশাই টোল খুলেছিলেন এই কর্মকার পরিবারের সাহায্যে। সেখানে কিছুকাল বিদ্যাভ্যাস করেছিলেন বলে শুনেছি। তবে কি রত্নগুপ্তি বিচিত্রম? কি বললে? ঠিক বুঝতে পারলাম না। পুঁথিটার নাম কি রত্নগুপ্তি বিচিত্রম? তা তো জানি না বাবা, আমাকে কেউ বলেনি। ছবি আঁকা পুঁথি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবির কথা শুনেছি যেন, কিন্তু তুমি কি করে জানলে? কেউ তো আমাকে বলেছে? আগে না, আমি নিজেই দেখেছি। না, অসম্ভব অসম্ভব। কি আপনি উঠবেন না, বসুন, শান্ত হয়ে বসুন। সে পুঁথি তুমি কি করে দেখবে? আমি চোখে দেখিনি। আপনি শুনলে আরো অবাক হবেন। সে পুঁথি এখন আমার বাড়িতেই আছে, তবে একেবারে শতচ্ছিন্ন অবস্থা। তোমাকে ওটা কে দিল? পেয়েছি এক জায়গা থেকে। এটা যে সেই পুঁথি, তুমি কি করে জানলে? আপনার কাছে যেরকম শুনলাম তাতে মনে হয় আমার ভুল হয়নি। পুঁথিটা সচিত্র, রীতিমতো পাকা হাতের আঁকা, আর অদ্ভুত ধরনের একটা কালির ব্যবহার করা হয়েছে। বিশেষ করে একটা নটরাজের মূর্তি। ইয়েস ইয়েস, আসল কথাটাই ভুলে যাচ্ছিলাম আমি। তোমার কথাটা শুনে মনে পড়ে গেল। ওই নটরাজ মূর্তির ব্যাপারে কিছু বলবো বলে তোমাকে আসতে বলেছিলাম। সেটা মনেও ছিল, নইলে জ্যাঠ ঠাকুরদার কথা সাতকাহন করে বলতাম না। কিন্তু শেষ মুহূর্তে এসে খেইটা হারিয়ে বসেছিলাম। আগে ওই ব্যাপারেই আপনার মুখ থেকে কিছু শুনতে চাই। মূর্তিটা আমার জ্যাঠ ঠাকুরদার তৈরি। তাই? এই খবরটা সত্যিই জানতাম না। ভেবেছিলাম পুঁথির লেখক আর মূর্তিকার বোধহয় আলাদা কেউ। আরো আছে, বিশেষ উদ্দেশ্যে তৈরি, বুঝতেই পারছো। বিশেষ উদ্দেশ্যে এবং রাজ নির্দেশে, তাই তো? ঠিক ধরেছ, ঠিক ধরেছ। তবে রাজার নয়, তার ভাইয়ের। মানে? আরো মজা আছে। মূর্তিটা ফাঁপা, হীরের ফুল বসানো, তলায় স্প্রিংয়ের কাজ, খোলা যায়। জানি। তাও জানো? তুমি আমাকে অবাক করে দিলে অতনু। তবে একটা খবর তোমার বোধহয় জানা নেই। ওটা আগে নটরাজ ছিল না। ছিল না? বলেন কি? তাহলে কি ছিল কি ওটা? তোমার পুঁথিতে কি একটা ছবি আছে? মনে করে দেখো তো। নীলকণ্ঠ মহাদেবের ধ্যানী মূর্তি। হ্যাঁ, দেখেছি তো, প্রায় গোড়ার দিকেই। সলিড সোনার। ওটা ভেঙেই তৈরি হয়েছিল নটরাজ। ও, তা মহাদেব নয় কেন? রাজারা ছিলেন শৈব, মহাদেব ছিলেন তাঁদের কুলদেবতা, নিয়মিত পূজিত হতেন। কিন্তু রাজার ভাই শাক্ত মতের উপাসক। কিন্তু বংশের ধারাকে পুরোপুরি বোধহয় ভাঙতে সাহস করেনি। রুদ্র ভৈরবের মূর্তিতে তাই রূপান্তরিত হয়ে গেলেন নীলকণ্ঠ। তা সেই নটরাজটা এখন কোথায়? জানি না, বোধহয় কেউই জানে না। কেন? আপনার জেঠ ঠাকুরদা নিশ্চয়ই জানতেন। হয়তো, কিন্তু বলে যাবার সুযোগ পাননি। শোনা যায় এর কিছুদিন পরেই তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান। কিংবদন্তি বলে গুপ্ত শত্রুর হাতে তিনি বোধহয়। আচ্ছা, ওই রাজামশাইদের একটা পদবি ছিল নিশ্চয়ই, সেটা কি আপনি বলতে পারবেন? পদবি
পদবী সিংহবাবু কি? হ্যাঁ, সিংহবাবু মনে পড়েছে। তাদের কোনো বংশধরের খবর জানেন? না, লোকে বলে কুলদেবতার রোষে রাজবংশ নিশ্চিহ্ন হয়ে গেছে। পরদিন সকালে সোচের বাড়িতে গিয়ে হাজির হলাম। ঘরে উঁকি দিয়েই আমি অবাক। দেখি লুঙ্গিটাকে মাদ্রাজি কায়দায় হাঁটুর ওপর ফোল্ড করে কোমরের নিচে জড়ানো, গায়ে গেঞ্জি, হাতে ঘড়ি বেঁধে সোচে উত্তেজিত ভঙ্গিতে পায়চারি করে বেড়াচ্ছে। কি ব্যাপার রে তোর? হ্যাঁ, সানরাইজ কেমন লাগলো? লাইফে এই প্রথম বোধ হয়, তাই না? এই ভোর সকালে শচী দুলালের শয্যা ত্যাগ ভাবা যায়? কাল এলে না যে বড়, আরেকটু দেখে নিজেই যেতাম তোমার কাছে। লালুর মেসেজ সুবলদা ঠিকঠাক দিয়েছিল নিশ্চয়ই? তা দিয়েছিল, কিন্তু কাল অনেক রাতে বাড়ি ফিরেছি, তখন আর বেরোনো যায় না। তাছাড়া খুব টায়ার্ড ছিলাম, বহুত ধকল গেছে কাল। তা নতুন কোনো খবর আছে বুঝি? এত জরুরি তলব? খবরই বটে, বলতে পারো জলজ্যান্ত ঘটনা। সর্বনাশ হয়ে গেছে তনু। পুলিশ? হ্যাঁ, ওর পুলিশ, ক্যালকাটান পুলিশ, তোমার জেট প্লেন না। ওদের নড়তে চড়তে সময় লাগে। খুব সিরিয়াস ব্যাপার, শুনলে চমকে যাবে। এরকম কাণ্ড হবে আমি স্বপ্নেও ভাবিনি। কখন হলো? কাল দুপুরে। বিকেলে ফিরে তো আমার চক্ষু স্থির। সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম তোমাকে, তখন পই পই করে তোমাকে কত সেধেছিলাম, শুনলে না তো? যাক, আপদ গেছে, ভালোই হয়েছে। ফর নাথিং বার্ডেন বয়ে বেড়ানোর কোনো মানে আছে? ইউজলেস মানেই তো মিনিংলেস। দামি গয়না জীবনভর ভল্টে লুকিয়ে রাখার চেয়েও খারাপ। সে তোমার সঙ্গে আমি একমত। দেবী দিদিকে যখন ফেরত দেওয়াই গেল না, আমার কাছে ওই মূর্তির আর কোনো টানই ছিল না। আমি ব্যস্ত হচ্ছি অন্য কারণে। কদিন কোনো উপদ্রব ছিল না, ভেবেছিলাম ব্যাপারটা চাপা পড়ে গেছে। এখন দেখছি তা নয়। আমাদের চারপাশ বেশ গরম, শত্রুপক্ষ থাবা উঁচিয়ে ওত পেতে রয়েছে। হ্যাঁ, তোর দুশ্চিন্তার কারণটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই জন্য তো তোমাকে আগে ভাগে জানিয়ে দিতে চাই, তুমি হুঁশিয়ার থেকো। ওরা মূর্তিটা যখন ফাঁকা দেখবে। যাকে পাতে, ঘটনাটা বরং বল, জিনিসটা গেল কিভাবে? আর বলো না, বর্দির কাণ্ড। কাল দুপুরে একটা লোক আমার খোঁজে ওপরে উঠে এসেছিল। আমার সঙ্গে নাকি বিশেষ দরকার। বিকেলে ফিরবো শুনে বসতে চাইলো, বলল স্যার পাঠিয়েছেন, আমার সঙ্গে জরুরি কথা আছে। দিদি ভাবলো স্যারের কাছ থেকে লোকটা এসছে। আমার ঘরে ওকে বসিয়ে ও নিজের কাজে চলে গিয়েছিল। অনেকক্ষণ পরে চা দিতে এসে দেখে লোকটা নেই। হঠাৎ কোনো দরকারে হয়তো নিচে নেমেছে ভেবে চা ঢাকা দিয়ে রেখেছিল, কিন্তু লোকটা আর ফিরে আসেনি। ফিরে আসার পর দিদির মুখে সব শুনে কেমন খটকা লাগলো। জেঠু স্যার এখন বাইরে, তাঁর কাছ থেকে লোক আসবে কি? ঘরে ঢুকে দেখি খাটের তলায় আমার সুটকেসটা লন্ডভন্ড করে রেখে গেছে। প্যাকিংটা পড়ে আছে, কিন্তু তার ভেতরে মূর্তিটা নেই। লোকটা যেন সবই জানতো। তাকে মোটেই বেগ পেতে হয়নি। কত সহজে কাজটা হাসিল করে চলে গেছে দেখ। এবার কিন্তু তোরও একটু সাবধান হওয়া উচিত। যাকে তাকে হুটহাট ওপরে উঠতে দিবি না। আর তোর ঘরটা তালাবন্ধ করে রাখিস না কেন? এখন থেকে সেই বন্দোবস্তই হয়েছে। চুরির ব্যাপারটা দিদিকে অবশ্য বলিনি, কিন্তু তোমার ব্যাপারটা কি বলো তো? তুমি আবার ঘোরাঘুরি আরম্ভ করেছো। কটা দিন বাড়িতে বসে থাকতে পারছো না? আমার জন্য ভাবিস না, আমি তো ডেঞ্জার জোনের দিকে পা বাড়াইনি। মধ্য কলকাতা থেকে দক্ষিণ কলকাতা আমি এড়িয়ে চলছি। কাল অনেক ছোটাছুটি হয়েছে ঠিকই, কিন্তু সে লেকটাউন আর গণেশ টকিজ। মোল্লার দৌড় ওই মসজিদ পর্যন্তই। কি হলো, নতুন কিছু ঘটলো নাকি আবার? সব বলছি, কিন্তু তার আগে। হ্যাঁ, তার আগে বসো, আমি এক্ষুনি আসছি। অবনী কর্মকারের বিস্তার কাহিনী আর চা একসঙ্গে শেষ হলো। এ পর্যন্ত কেমন বুঝলি বলতো? পর্যন্ত কেন, আরও আছে নাকি? আছে, তবে সেটা পরে বলবো। ফ্যান্টাস্টিক বলতে পারতাম, কিন্তু বলবো না। আসলে তুমি মুখ্যুর মতো একই ভুল করেছো, বেপরোয়া ঝুঁকি নিয়েছো। পায়ের দিকে না তাকিয়ে তোমার এই লম্ফ দেওয়া স্বভাব আমি সমর্থন করতে পারি না। মুখ্য বলছিস, আপত্তি করছি না, ইটস অল রাইট, কিন্তু না, অল রাইট নয়। অনেক বিলম্ব করে অবনী কর্মকারের কাছে দুম করে চলে গিয়েছিলে তাই রক্ষে, নইলে আবার কোন ফ্যাসাদে জড়িয়ে যেতে কে জানে। ওই এক লাইনের চিঠিটা তোমার কাছে নিরীহ মনে হতে পারে, কিন্তু আমি সেরকম ভাবছি না। ওয়াই? তুমি এক এক সময় কানামাছি বনে যাও, উড়ে গিয়েও আবার ঘুরে ফিরে যে একই জায়গায় এসে বসছো, টের পাও না? তোমার কি একবারও মনে হয়নি রঞ্জু প্রসাদের টেলিফোনের ডাক আর ওই ডাকের চিঠিটার মধ্যে আশ্চর্য মিল আছে? পরে একবারও মনে হলো না যে টেলিফোনের গলা আর অবনীবাবুর হাঁপ ধরা গলা প্রায় একই রকম শোনাচ্ছে? নাটকটা তুমি বিশ্বাস করে নিলে,
দুটি অসহায় অথর্ব বুড়ো বুড়ি ওই রকম ঝকঝকে ফ্ল্যাটের বাসিন্দে কি হতে পারে? বুড়িকে তুমি তো চোখেও দেখোনি। ওই 81 বছর বয়সের গপ্প, অসুখের ফিরিস্তি, কমা আলোয় ওইভাবে তোমাকে বসিয়ে রাখা, ইনস্ট্যান্ট কফি শপি আসা, তোমার খটকা লাগা উচিত ছিল। অবনীবাবু যে ডাহা মিথ্যে কথা বলছেন না তার প্রমাণ কি? যা বাবা, গেল কোথায়? কি মহাভারত নিয়ে কি করবি? না, এখানে তো কোনো ফল্ট দেখতে পাচ্ছি না। ছবিতে কর্মকার নামটা পাচ্ছি, সূচিপত্রের তলায় ডিজাইনার অ্যান্ড মেকার হিসেবে কর্মকার গ্রুপ অ্যান্ড সন্স। এরাই অবনীবাবুর বাবা কাকা কিনা সেটা অবশ্য বলা যাচ্ছে না। তবেই দেখ, তোর হিসেব মতো অবনীবাবু যদি আগাগোড়া মিথ্যে কথাও বলে থাকেন, তার বেসটা কিন্তু সত্যি। ওর বিরুদ্ধে তুই যেসব পয়েন্ট তুলেছিস তার বিপক্ষেও অবশ্য যুক্তি দেখানো যেত, কিন্তু আমি সে পথে যাচ্ছি না। আমি শুধু বলতে চাই, উনি ডাহা মিথ্যে কথা বলেছেন এ আমি এখনও বিশ্বাস করছি না, করতে পারছি না। আর তাই যদি হবে তাহলে আগ বাড়িয়ে অত কথা বলার দরকারই বা কী ছিল ওর? ওগুলো টোপ। টোপ? কিসের টোপ? তোমাকে বাজিয়ে দেখা, তোমার ভেতর থেকে কথা বের করার জন্যে। খুব কিছু নতুন কথা কি উনি বলেছেন? প্রায় সবই তো তোমার জানাই ছিল। বরং উনি জানতেন না এমন কিছু খবর তুমি ওকে সাপ্লাই করেছো। আঁকে না, বরং আমার বাড়িয়ে দেওয়া তথ্যগুলোকেই তুই টোপ বলতে পারিস। কিসের টোপ? ওর মুছে যাওয়া স্মৃতিকে উস্কে দেওয়ার, চাঙ্গা করে তোলার। হাতে নাতে ফলও পেয়েছি। পুঁথির লেখক আর মূর্তিকার যে একই লোক, মহাদেবের মূর্তি ভেঙেই যে নটরাজের জন্ম, আর মূর্তিকার ওর জ্যাঠ ঠাকুরদা যে নিখোঁজ হয়ে গিয়েছিলেন, এসব তথ্য আমার জানাই ছিল না। খুব সম্ভবত তাকে গুম খুন করা হয়েছিল। অবশ্য অবনী কর্মকারের কাছে আমাকে যেতে বাধ্য করেছিলেন অন্য এক ভদ্রলোক। কোন দিক থেকে যে আমার কাজ শুরু করা উচিত সেই পথ বলতে গেলে তিনিই আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। কে ভদ্রলোক? এত কথা বলেছো, কিন্তু এই ভদ্রলোকের কথা তো কখনো আমাকে বলনি। কোথায় তার সঙ্গে তোমার দেখা হলো? আমি তো কিছুই জানি না। রূপমঞ্চ পত্রিকার দেবনারায়ণ দাস বলে কোনো নাট্য সমালোচকের নাম শুনেছিস? এই ভদ্রলোক কি সিনেমার চিত্রনাট্য করতেন? আমি একজনকে জানতাম যিনি। হ্যাঁ, উনি দেবনারায়ণ বাবু। রূপমঞ্চে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল সেটা ঠিক কথা নয়। আসলে ওর একটা লেখা পড়তে গিয়ে আমি চমকে উঠেছিলাম। বহ্নিময়ী অগ্নিহোত্রী নামের এক নতুন অভিনেত্রীকে কলম দিয়ে উনি প্রায় কচুকাটা করেছিলেন, আর শেষে মন্তব্য করেছিলেন, যাত্রায় আর মঞ্চে অনেক ফারাক, ঠিক সেঁকো গোসাই আর শিশির ভাদুরীতে যেমন। সেঁকো গোসাই? সে কে? তিনি অবশ্য ঠাট্টার সুরেই কথাটা লিখেছিলেন। তাই আমার মনে হলো সেঁকো গোসাই মানে তোর গ্রেট ফাদার শঙ্কাহরণ গোস্বামী। তাকেই তিনি সেঁকো গোসাই বলে টিপ্পণী করেছেন। আমার বাবা কি করে পিকচারে এলেন বুঝতে পারছি না। হ্যাঁ, সেটাই তো কথা। সময়ের হিসেবে ওকে আইডেন্টিফাই করা শক্ত নয়। যতদূর জানি তোর বাবা আর শিশির ভাদুরী সমসাময়িক ছিলেন। হয়তো দুজনের মধ্যে পরিচয় বা অন্তরঙ্গতাও ছিল, কিন্তু সেটা কোনো ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে অন্য জায়গায় আমার একটা খটকা লাগছে। জনৈকা বহ্নিময়ী সম্পর্কে কিছু বলতে গিয়ে দেবুবাবু দুম করে একেবারে অপ্রাসঙ্গিক এই বোমাটা ফাটালেন কেন? মানে কিছু না বলেও উনি কি কিছু মিন করতে চেয়েছিলেন? মিন করতে চেয়েছিলেন বলতে? তোর দেবী দিদির কথা ভুলে গেলি? উনি বলেছিলেন না যে তোর বাবা ছিলেন ওর গুরুতুল্য, হাতে কলমে তালিম দিয়েছিলেন এক সময়, ওর সাহায্য না পেলে। হ্যাঁ, ভুলবো কেন? তা ব্যাপারটা তো মিথ্যে নয়, ফ্যাক্ট। তাই যদি হয় তাহলে এই অগ্নিহোত্রী কি বহ্নি দেবী? দেবনারায়ণবাবু বেঁচে থাকলে হয়তো তিনি এ ব্যাপারে আমাকে আলোকপাত করতে পারতেন। কিন্তু তা কি করে? এই কিন্তুটাই তো আমার মনের মধ্যে জটিল গেরোর মতো চেপে বসেছিল সোচে। আমি অবনী কর্মকারের সামনে বসে মূর্তি পুঁথি নিয়ে অনেক কথাই বলেছিলাম, কিন্তু সুযোগ খুঁজছিলাম কখন কিভাবে খুব সহজে কিছুই না ভাঙিতে প্রসঙ্গটা পারব। রাত হয়ে গিয়েছিল। বুঝতে পারছিলাম অবনীবাবু বেশ ক্লান্ত, কিন্তু ভদ্রতার খাতিরে আমাকে উঠতে বলতে পারছেন না। আমার শেষ প্রশ্নের উত্তরে তিনি জানালেন, সিংহবাবু রাজবংশের শেষ খবর তিনি জানেন না, তবে লোকের মুখে শুনেছেন কুলদেবতার রোষে রাজবংশ নাকি নিশ্চিহ্ন হয়ে গেছে। কথা শেষ, কাজেই আমাকে এবার উঠতে হবে। আমার মাথায় কিছুই আসছিল না। বিদায় নিয়ে উঠে দাঁড়িয়েও আবার বসে পড়লাম। বললাম, আবার কবে দেখা হবে জানি না, আমার একটা সামান্য কৌতূহল ছিল। আচ্ছা, মানে আপনি তো অপেরা মহল্লার একজন প্রবীণ মানুষ, যাত্রা জগতের অনেক খবরই আপনার জানার কথা।
শুনেছি এক সময় নাকি পুরুষেরাই মেয়ে সাজতেন, মেয়েদের নামেই তারা পরিচিত হতেন। এইরকম কোনো ছদ্মনটির নাম কি আপনি মনে করতে পারেন, মানে যিনি সেকালে খুব বিখ্যাত হয়েছিলেন? তোমরা তখনও জন্মাওনি, কিংবা সবে জন্মেছ। সে সময় ভবানী রানীর উদয় হয়েছিল। লোকে আড়ালে তাকে গুঁপো রানী ভবানী বলতো। আসল নাম ছিল ভবানী মোহন সেন। খুব দাপুটে মহিলা সাজতেন। তা গোঁপ কামানো যুগের অবসান ঘটিয়ে যাত্রার পালা বদল হতে বোধহয় অনেক বিলম্ব হয়েছিল। ঠিক তাই, হাওয়া বদলাতে সময় লেগেছিল। তবে অদ্ভুত একটা ঘটনার কথা মনে পড়ে গেল তোমার কথা শুনে। চিতপুরের এক অপেরা পার্টি খুব ঢাকঢোল পিটিয়ে একটা মেয়েকে এনে তুলল। বছর 15-16 বয়স হবে বড়জোর। চমৎকার গড়ন, সুন্দর চেহারা, দেখলেই বোঝা যায় খানদানি বড় ঘরের মেয়ে। দুর্মতির বশে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিল নিশ্চয়ই, কিংবা কেউ ভাগিয়েও এনে থাকতে পারে। মেয়েটার ভেতরে গুণও ছিল, নাচ জানত, গানের গলাও কিন্তু বেশ ভালো। আমি খুব কষ্ট পেয়েছিলাম মেয়েটাকে দেখে। এ লাইনের সব পরিণতি তো আমি জানি। সে সময় গুটি তিনেক যাত্রা পার্টির ফিনান্সার ছিলেন উত্তরপ্রদেশী এক ধনী ভদ্রলোক। নাম পদবী কিছুই এখন আর মনে নেই। তবে আমার সঙ্গে খুব দোস্তি ছিল। আমরা রাজা ভাই বলে ডাকতাম। বাঙালি কালচারের ওপরে খুব ঝোঁক ছিল। চমৎকার বাংলা বলতেন। ঢাকা জেলার ভাষা তো এমন বলতে পারতেন, ধরে কার সাধ্য। উনি আমাকে দিয়ে মেয়েটার একটা ছবিও করে নিয়েছিলেন বিজ্ঞাপনের জন্যে, কিন্তু সুবিধে হলো না। মেয়েটা থাকলো না, থিয়েটারে চলে গেল। সেখানেও জমাতে পারল না। তারপর বম্বের দিকে বোধহয় চলে যায়। তাই মেয়েটির আর কোনো সংবাদ আপনি জানেন না? বছর 25-30 পরে মেয়েটিকে ফের দেখলাম। দেখেই চমকে গেলাম। নামটাও মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে। তুমি ভাবছো সামনাসামনি, তা কিন্তু নয়। বন্ধু বান্ধব মিলে একটা হিন্দি হিট ছবি দেখতে গিয়ে সিনেমার পর্দায় তাকে দেখলাম। আশ্চর্য ব্যাপার, হিন্দি গায়িকাদের সঙ্গে পাল্লা দিয়ে একটা বাঙালি মেয়ে শোরগোল ফেলে দিয়েছে, ভাবাই যায় না। প্লেব্যাকের গানে ঠোঁট মিলিয়ে নয়, গান গাইছে নিজের গলায়। মনে হলো সত্যি, কেবল নামে নয়, কাজেও মেয়েটা আগুন, চোখ ধাঁধানো আগুন। আমি সিনেমার তেমন কিছু বুঝি না, হয়তো একটু আবেগপ্রবণী হয়ে পড়েছিলাম বলতে পারো। কারণ 25-30 বছর আগে যার ছবি এঁকে ব্লগ বানিয়ে দিয়েছিলাম, তার ব্যাপারে একটা নস্টালজিয়ার টান থাকতেই পারে। আপনি কি বন্যী দেবীর কথা বলছেন? ইয়েস, ঠিক ধরেছ। আচ্ছা, আপনাদের রাজা ভাইয়ের পদবী অগ্নিহোত্রী ছিল না তো? তুমি আমাকে তাজ্জব করে দিলে বাবা। অনেক পুরনো কথা তুমি মনে পড়িয়ে দিলে আজ। হ্যাঁ, অগ্নিহোত্রী, বিজয় বিক্রম অগ্নিহোত্রী। বন্যী দেবীরও পদবী যেমন অগ্নিহোত্রী ছিল এক সময়, তবে বিজয় বিক্রমের না। তুমি যা বলতে চাইছ তা নয়। খুব স্যাড ব্যাপার, তাই তোমাকে প্রথমে বলতে চাইনি। বিজয়ের এক ভাইপো ওকে বিয়ে করেছিল। কানাঘুষো শুনেছিলাম ওই ছোকরাই মেয়েটাকে বের করে এনেছিল বাড়ি থেকে, কিন্তু সেই পাপের বন্ধন টেকেনি।
খুব অল্প দিনেই স্বপ্নভঙ্গ হয়েছিল দুজনের। তারপর অনেক অন্ধকার আঁকা বাঁকা পথ ঘুরে বন্যি আবার ভেসে উঠেছিল ওপরে। অবনীবাবু থামতেই আমি উঠে পড়লাম। একটা ঘোরের মধ্যে বাড়ি ফিরেছিলাম, আর ফিরেই শুনলাম লালু ফোন করেছিল। এতক্ষণ আপনি শুনছিলেন আনন্দ বাগচির রহস্য উপন্যাস অদৃশ্য মৃত্যুর ছক দ্বিতীয় পর্ব। উপন্যাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আপনি শুনবেন এই গল্পের তৃতীয় পর্ব। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।